সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। আজকে আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা করব। তো আশা করি সবাই ভালো আছো, সবাই খুব সুস্থ আছো। তোমরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার কথাবার্তা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক মতো আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, অল ইজ ওকে। তাহলে চলো আমরা শুরু করে দিই। আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারের প্রথম একটা ক্লাস করছিলাম, বেসিক ক্লাসটা করছিলাম। তো আজকে দিয়ে এই অধ্যায় বলতে পারো মূল আলোচনা শুরু। তো আজকেও আমরা একটু বেসিক আলোচনা করব। আমরা আজকে শক্তি ব্যান্ড তত্ত্ব এই জিনিসটা পড়ব এবং এর আলোকে আমরা পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরক বা কুপরিবাহী এইটার ব্যাখ্যা দিব। আমরা তোমাদের গত ক্লাসে বলছিলাম যে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে সুপরিবাহী, অর্ধপরিবাহী বা কুপরিবাহী কাকে বলে, এখন তুমি যদি বলো যে সুপরিবাহী খুব ভালো তড়িৎ পরিবহন করে, কুপরিবাহী একেবারেই তড়িৎ পরিবহন করে না, এবং অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা সুপরিবাহীর তুলনায় কম কিন্তু কুপরিবাহীর তুলনায় বেশি, এরকম কথাবার্তা বললে এটা আসলে তোমার বর্তমান স্ট্যান্ডার্ডের সাথে যাবে না। তুমি যে ক্লাস 12-এ পড়ো সেই স্ট্যান্ডার্ডের সাথে এইটা ম্যাচ করবে না। তো আমরা একটু খুব ভালোভাবে আর একটু খুব মানে ভালো কনসেপ্টের সাহায্যে আমরা সুপরিবাহী, কুপরিবাহী এবং অর্ধপরিবাহী এই জিনিসগুলোকে চিনবো বা আলাদা করব। তো তার জন্য আমাদের আসলে শক্তি ব্যান্ড তত্ত্ব দরকার। এবং আজকের ক্লাসে আমরা সেমিকন্ডাক্টরের, বিশেষ করে বহির্জাত সেমিকন্ডাক্টর অর্থাৎ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা, তো সেই দুই ধরনের বহির্জাত সেমিকন্ডাক্টর, এন টাইপ অর্ধপরিবাহী এবং পি টাইপ অর্ধপরিবাহী, এই দুইটার গঠন নিয়ে একটু আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, চলো আমরা শুরু করি। এই অধ্যায়ের প্রথম 2-3টা ক্লাস বেশ একটু থিওরিটিক্যাল, ম্যাথমেটিক্স তেমন নাই, ঠিক আছে, কিন্তু এর পরবর্তীতে মানে 3টা ক্লাস পরে গিয়ে ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ আসবে আমাদের সামনে। তো চলো দেখো, আমরা অর্ধপরিবাহীকে যদি ভাগ করি তো আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহির্জাত আর একটা হচ্ছে অন্তর্জাত। অন্তর্জাত মানে বিশুদ্ধ আর বহির্জাত মানে ভেজাল মিশ্রিত। তো এই ভেজাল মিশ্রিত করার এই প্রক্রিয়াটাকে বলা হয়, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ভেজাল মিশ্রিত করার এই প্রক্রিয়াটাকে বলা হয় ডোপিং করা, ঠিক আছে, ফেব্রিকেট করা, ফেব্রিকেশন। তো এই যে ডোপিং বা ফেব্রিকেশন, এইটা নিয়ে হচ্ছে আজকের ক্লাসের মূল আলোচনা। তো তার আগে আমরা একটু শক্তি ব্যান্ড তত্ত্ব এইটা একটু আলোচনা করব, এনার্জি ব্যান্ড থিওরি, ঠিক আছে, এনার্জি ব্যান্ড থিওরি। তো দেখো, এর আগে যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম নবম অধ্যায়, তো সেই নবম অধ্যায়ে আমরা কিন্তু একটা জিনিস দেখছিলাম যে কোনো অ্যাটম, সেই অ্যাটমের নিউক্লিয়াসকে কেন্দ্র করে, অ্যাটমের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো অনুমোদিত কিছু বোর কক্ষপথে ঘূর্ণায়মান থাকে এবং সেই ঘূর্ণনরত ইলেকট্রনের প্রত্যেকটা কক্ষপথে, এনতম কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের কিন্তু আমরা মোট শক্তি বের করছিলাম। তো প্রত্যেকটা ইলেকট্রন, যে ইলেকট্রনগুলা কক্ষপথে ঘূর্ণায়মান, সেই ইলেকট্রনগুলার কিন্তু শক্তি থাকবে, সেই ইলেকট্রনগুলার শক্তি থাকবে। তো সেই শক্তির আমরা হিসাব নিকাশ পড়ছিলাম। তোমাদের হয়তো মনে আছে, আমরা এনতম কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের শক্তি বের করছিলাম, ইএন এটা ইকুয়াল টু মাইনাস শক্তি, টোটাল শক্তিটা ঋণাত্মক, মাইনাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই একটা শর্টকাট টেকনিক তোমাদের দিছিলাম, 8টা মুরগির বর্গ, 8 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার। তো আমরা যদি হাইড্রোজেন অ্যাটমের কথা চিন্তা করি তাহলে জেড এর মান 1, হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের কথা চিন্তা করলে এন এর মান ধরো 1, ঠিক আছে। সব মানগুলা বসানোর পরে আমরা হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের যে এনার্জিটা পাই সেটা হচ্ছে -13.55 ইলেকট্রোভোল্ট, দ্যাট ইজ -13.6 ইলেকট্রোভোল্ট। বিভিন্ন বইতে এই মানটাই লেখা হয়েছে। তো এভাবে আমরা কিন্তু বিভিন্ন অ্যাটমের জন্য এনতম বিভিন্ন কক্ষপথের এনার্জি, ইলেকট্রনের এনার্জি আমরা বের করতে পারি। তো দেখো, আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই যে এনার্জি, শক্তি, এই শক্তির সাথে এন এর সম্পর্কটা কেমন। এন এর সম্পর্কটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। এন এর সম্পর্কটা কেমন? বর্গের ব্যস্তানুপাতিক। ভাইয়া আটকে যাচ্ছে, ভিডিও আটকে যাচ্ছে ভাইয়া, ভিডিও মাঝে মধ্যে বাফার করছে। আচ্ছা, নেটে ইদানিং একটু সমস্যা দিচ্ছে, বুঝছো। এই যে ওয়েব অ্যাপেই দেখছি এই ঝামেলাটা হচ্ছে, ওয়েব অ্যাপেই দেখছি ওই ঝামেলাটা হচ্ছে। গতকাল ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস নিতে গিয়েও এই ঝামেলাটা দেখলাম।
কিন্তু ফেসবুকে আবার ক্লিয়ার, তাই না? ফেসবুকে কিন্তু ক্লিয়ার। এই যে ওয়েব অ্যাপে এই ঝামেলাটা হচ্ছে। এখন কি করব বলো তো? ব্লার ও আচ্ছা ব্লার। একজন বলছে ঠিক আছে তো। আচ্ছা বলো তো, দেখো তো ভিডিওটা ঠিক আছে নাকি ব্লার দেখাচ্ছে? ঠিক আছে, আমারও ঠিক আছে। আচ্ছা আপনার ঠিক আছে, ঠিক আছে, ব্লার একটু আচ্ছা আচ্ছা, একটু একটু কনসিডার করে নাও, ঠিক আছে? তাই ছাড়া তো আর করার কিছু নাই। কি আর করবো বলো? ইদানিং দুই একদিন একটু খুব ঝামেলা করছে আসলে নেটে। তো এন-তম কক্ষপথ এর সাথে আমরা যদি এন এর সাথে যদি ইলেকট্রনের এনার্জি সম্পর্কটা দেখি, তাহলে সেটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? আর এই যে এখানে যে ধ্রুবক মানটা, সেই ধ্রুবক মানটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের এনার্জি -13.6 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে? -13.6 ইলেকট্রোভোল্ট। যদি আমি জেড স্কয়ার এবং এন কে বাদ দিয়ে যদি সূত্রটা চিন্তা করি, তাহলে সূত্রটা এরকম দাঁড়ায়, ইএন এটা ইকুয়াল টু -13.6 ইলেকট্রোভোল্ট জেড স্কয়ার নিচে এন স্কয়ার। তাহলে ধরো একটা নির্দিষ্ট অ্যাটমের জন্য তো জেড ফিক্সড, তাহলে আমি নির্দিষ্ট একটা অ্যাটমের জন্য এই কথাটা কিন্তু বলতে পারি। ওকে ওকে, এই কথাটা আমরা বলতে পারি। তো এবার আসো দেখো, আমরা এবার বিভিন্ন কক্ষপথের মানে এন-তম বিভিন্ন কক্ষপথের শক্তির একটা গ্রাফ একটু আঁকতে চাই। তাহলে আমরা একটা কাজ করতে চাই। আমরা ধরো এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষে আমরা এনার্জি নিব, শক্তি। ধরো কোনো একটা অ্যাটম, যে কোনো একটা অ্যাটম, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘূর্ণনরত এই যে কক্ষপথগুলা, ঘূর্ণনরত ইলেকট্রনের এই যে কক্ষপথগুলা, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এন এর মান 1, দ্বিতীয় কক্ষপথ এন এর মান 2, তৃতীয় কক্ষপথ এন এর মান 3। ঠিক আছে? এবার আমি এইখানে আমি শক্তিগুলা লিখতে চাই। তো ধরো প্রথম কক্ষপথের শক্তি এন এর মান 2, এন এর মান 1। ধরো প্রথম কক্ষপথের শক্তি, তো প্রথম কক্ষপথের শক্তির মানটাকে ধরো আমি এখানে বসালাম, যে প্রথম কক্ষপথের শক্তি এনার্জি এর মানটাকে ধরো আমি এখানে বসালাম। তাহলে প্রথম কক্ষপথের এনার্জির মানটাকে যদি আমি এখানে বসাই, এই যে প্রথম কক্ষপথের এনার্জির মানটা, এটাকে যদি এখানে বসাই, এই যে এই ইলেকট্রনটার এনার্জি মানটাকে যদি এখানে বসাই, তাহলে এরকম একটা রেখা পাওয়া যাবে, তাই না? বল, এরকম একটা রেখা পাওয়া যাবে, এরকম একটা রেখা আমি পাবো, এরকম একটা রেখা পাবো। তো এই যেটা, এটা হচ্ছে প্রথম কক্ষপথের শক্তি। এই প্রথম কক্ষপথের শক্তি, এই দেখো যে 13.6, আমি যদি মান চিন্তা করি, জাস্ট মান 13.6, এই যে -13.6 ইলেকট্রোভোল্ট। আচ্ছা মাইনাস দিয়েই লিখি, -13.6 ডিভাইডেড বাই নিচে হচ্ছে এন স্কয়ার মানে 1 স্কয়ার। ওকে, তারপরে এটা এবার আমি যদি দ্বিতীয় কক্ষপথ, তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, তাহলে E1 দিয়ে লিখলাম। এবার ধরো দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের এনার্জি চিন্তা করি, তাহলে এটা একটু উপরে চলে যাবে, এই মানটা এটা একটু উপরে চলে আসবে। তাহলে এইখানে এইটা হচ্ছে E2, এইটা E2, তাহলে E2 এটা ইকুয়াল টু হবে -13.6 ইলেকট্রোভোল্ট, এটা ইলেকট্রোভোল্ট ডিভাইডেড বাই 2 স্কয়ার। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 স্কয়ার। ঠিক একইভাবে 3 নম্বর কক্ষপথের যদি ইলেকট্রনের এনার্জি চিন্তা করি, তাহলে এরকম একটা মান পাওয়া যাবে। তো এইটা হবে EE3, এটা হচ্ছে -13.6 ইলেকট্রোভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে 3 স্কয়ার। এভাবে কিন্তু ডট 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 উপরের দিকে উঠতে থাকবে, এভাবে ডট 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 উপরের দিকে চলতে থাকবে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কক্ষপথের ইলেকট্রনের এনার্জি আমরা এভাবে পরপর বসাইতে পারবো। ধরো 3টা কক্ষপথ হলে N1 N2 N3, তাহলে তার জন্য E1 E2 E3, E1 E2 E3। যদি 4টা কক্ষপথ হয় তাহলে E1 E2 E3 E4, এরকম 5টা কক্ষপথ হলে E1 E2 E3 E4 E5, এইভাবে কিন্তু চলতে থাকবে। কথা কি বুঝতে পারছো? তাহলে এই যে আমরা ওয়াই অক্ষ বরাবর এনার্জি নিলাম, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর এনার্জি নিলাম, নিয়ে আমরা এখানে এরকম একটা গ্রাফ পাইলাম। এইবার শোনো, আমরা আশা করতেছি এরকম একটা গ্রাফ পাবো, কিন্তু বাস্তবে না এরকম গ্রাফ পাওয়া যায় না। বাস্তবে এরকম গ্রাফ আসলে পাওয়া যায় না। তাহলে বাস্তবে আসলে কি পাওয়া যায়? বাস্তবে আসলে কি পাওয়া যায়? একটা কোনো একটা ধাতুর কথা চিন্তা করো, ধাতুর একটা ক্রিস্টাল, ধরো কোনো একটা কপার ক্রিস্টাল, ধরো সোডিয়ামের একটা ক্রিস্টাল,
তো এরকম একটা ক্রিস্টালের কথা চিন্তা করো, তার মধ্যে কি একটা দুইটা অ্যাটম থাকে? একটা দুইটা অ্যাটম কিন্তু থাকে না, লক্ষ 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 কোটি কোটি অ্যাটম থাকে। তুমি যদি খুবই মানে সূক্ষ্মভাবে এক্সপেরিমেন্টালি তুমি প্রত্যেকটা অ্যাটমের জন্য আলাদা আলাদা করে, ধরো সোডিয়ামের একটা ক্রিস্টাল, ধরো সোডিয়াম ধাতুর একটা ক্রিস্টাল, এর মধ্যে এরকম অসংখ্য সোডিয়াম অ্যাটম আছে, অসংখ্য, এবং এরা পরস্পরের সাথে কিন্তু ধাতব বন্ডে আছে, পরস্পরের সাথে কিন্তু ইন্টার কানেকশনে আছে, আলাদা আলাদা করে এক একটা অ্যাটম না, একটা একটা সোডিয়াম অ্যাটম কিন্তু আলাদা আলাদা নেই, এই ক্রিস্টালের মধ্যে কিন্তু ধাতব বন্ধনে আছে। ঠিক তেমনি ভাবে অন্য যে কোনো অ্যাটমের জন্য যখন এরকম যৌগ আকারে থাকবে আর কি, একসাথে গুচ্ছ আকারে থাকবে, তাহলে তখন কিন্তু তাদের মধ্যে একটা ইন্টার কানেকশন থাকে। তাদের মধ্যে ইন্টার কানেকশন থাকার কারণে তুমি যদি খুব সূক্ষ্মভাবে এক্সপেরিমেন্টালি প্রত্যেকটা সোডিয়াম অ্যাটমের জন্য, একটা সোডিয়াম ক্রিস্টালের মধ্যে প্রত্যেকটা সোডিয়াম অ্যাটমের জন্য তুমি যদি তার প্রথম কক্ষপথের এনার্জির মানটা হিসাব করো, তাহলে প্রথম কক্ষপথের এনার্জির মানটা তুমি পুরোপুরি পুরোপুরি তুমি সবগুলো অ্যাটমের জন্য একটা ফিক্সড নির্দিষ্ট মান ইয়ন তুমি পাবা না। তাহলে কি পাইতে পারো? তুমি তখন পাইতে পারো এরকম, তুমি তখন এরকম পাইতে পারো, ধরো কোন একটার জন্য তুমি মান পাইলা, ধরো কোন একটার জন্য তুমি মান পাইলা হচ্ছে, ধরো সে হচ্ছে মাইনাস ধরো 13 ভোল্ট, মাইনাস 13 ভোল্ট, কোন একটার জন্য মাইনাস 13 ভোল্ট পাইলাম। আবার সোডিয়ামের আর একটা অ্যাটমের প্রথম কক্ষপথ, আবার প্রথম কক্ষপথ E1, তার জন্য যদি তুমি এনার্জি চিন্তা করো, তাহলে তুমি দেখা যাবে কি হয় সামান্য একটু বেশি পাবা, খুবই সামান্য একটু বেশি পাবা, নয়তো একটু কমও তুমি পাইতে পারো। ঠিক আছে, এই যে একটু সামান্য বেশি বা কম, ধরো আমি বেশি পাইলাম। এবার আরেকটা সোডিয়াম অ্যাটমের প্রথম কক্ষপথের ইলেকট্রনের আবার এনার্জি হিসাব করবা। এনার্জি হিসাব করলে ধরো 13 দশমিক এরকম আর কি, যে 13.0000 অনেকগুলো শূন্য, তারপরে 1। আর একটা অ্যাটমের জন্য 13.000000 অনেকগুলো শূন্য, তারপরে 2। আর একটা অ্যাটমের জন্য 13.000000 অনেকগুলো শূন্য, তারপরে ধরো 3। এরকম তুমি এনার্জি পাইলা। তাহলে একটা ফিক্সড মান কিন্তু পাওয়া যাচ্ছে না, তাহলে একটা ফিক্সড মান পাওয়া যাচ্ছে না, এরকম বিভিন্ন মান পাচ্ছি। তাহলে আমি যদি জুম করে দেখাই, এই জায়গাটাকে জুম করে দেখাই, তাহলে এটা হচ্ছে E1, ধরো এটা 13, ধরো এটা 13 ইলেকট্রোভোল্ট, তাহলে তার একটু সামান্য বেশি, তার একটু সামান্য কম, এরকম অনেকগুলো মান কাছাকাছি, এরকম অনেকগুলো মান কিন্তু আমি পাবো। ধরো এই একটা, এরকম ধরো এই একটা, ঠিক আছে, তারপরে ধরো এই এখানে আরো একটা, এরকম আরো একটা, এরকম পাওয়া যাবে। তো এই জিনিসটা দেখো এরকম একটা ঘিঞ্জির মতো হয়ে যাবে, দেখো একটা ব্যান্ডের মতো তৈরি হয়ে যাবে, এরকম অনেকগুলো, এরকম অসংখ্য পাওয়া যাবে, কিন্তু সেগুলা পরস্পর থেকে অনেক বেশি দূরে না। তাহলে তখন কিন্তু দেখো এনার্জির যে মানটা, সেই মানের জন্য জাস্ট আমি একটা স্ট্রেট লাইন কিন্তু পাচ্ছি না, কিন্তু যে জিনিসটা পাচ্ছি সেই জিনিসটা দেখতে একটা কিসের মতো হয়ে যাচ্ছে বলতো? সেটা কিসের মতো হয়ে যাচ্ছে? একটা ব্যান্ডের মতো হয়ে যাচ্ছে। এই যে আমরা অনেক সময় হাতে ব্যান্ড করি, বা অনেক সময় যে মাথায় বা বাংলা সিনেমার নায়করা মাথায় আগের দিনে ব্যান্ড পরতো, তো এরকম একটা ব্যান্ডের মতো হয়ে যাচ্ছে, একটা পরিধি পাওয়া যাচ্ছে। অর্থাৎ এনার্জির একটা স্ট্রেট লাইন কিন্তু, একটা ফিক্সড মান কিন্তু আমি পাচ্ছি না। তাহলে আমি আরেকবার একটু সামারি বলি। ধরো সোডিয়াম ধাতুর একটা ক্রিস্টাল, তো তার মধ্যে তো লক্ষ 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 কোটি কোটি সোডিয়াম অ্যাটম আছে। প্রত্যেকটা অ্যাটমের জন্য প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি তুমি হিসাব করবা। ধরো মান পাওয়ার কথা হচ্ছে 13, কিন্তু প্রত্যেকটা অ্যাটমের জন্য যদি তুমি প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি হিসাব করো, তাহলে 13.000000 কিছু একটা, 13.0000 আরো একটা অন্য একটা মান, মানে খুবই কাছাকাছি ভিন্ন 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 তুমি মান পাবা। সবগুলো অ্যাটমের ইলেকট্রনের প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি একই হবে না, ঠিক একইভাবে দ্বিতীয় কক্ষপথের জন্য কিন্তু এরকম একই হবে না, তৃতীয় কক্ষপথের জন্য কিন্তু পুরোপুরি এরকম একই হবে না, কিন্তু প্রথম কক্ষপথের জন্য মানগুলো তুমি এরকম পাবা। যদি অনেকগুলো অ্যাটমের জন্য চিন্তা করো, তাহলে তুমি মানগুলো এরকম পাবা। ঠিক একইভাবে যদি দ্বিতীয় অ্যাটমের জন্য যদি চিন্তা করো, দ্বিতীয় অ্যাটমটার জন্য যদি চিন্তা করো, তাহলে দ্বিতীয় অ্যাটমটার জন্য এই যে E2 এর মনে করো এই মানটা পাওয়ার কথা, তাহলে এই মানের আশেপাশে, এই মানের আশেপাশে এরকম অনেকগুলো মান পাওয়া যাবে, এই মানের আশেপাশে, ঠিক আশেপাশে এরকম অনেকগুলো মান পাওয়া যাবে। তাহলে সেইটা কিন্তু আবার এরকম একটা স্ট্রেট লাইন আর থাকবে না। ঠিক E3 এর জন্য অর্থাৎ তুমি 3 নম্বর কক্ষপথের জন্য এরকম অনেকগুলো সোডিয়াম অ্যাটম, তার প্রত্যেকটার 3 নম্বর কক্ষপথের এনার্জি, ইলেকট্রনের এনার্জি তুমি হিসাব করবা। হিসাব করলে ঠিক একই রকম ভাবে আবার এরকম অনেকগুলো মান তুমি কাছাকাছি অনেকগুলো মান তুমি পাবা। অর্থাৎ আরো একটা এরকম মনে করো যে ব্যান্ড তৈরি হবে, এরকম আরো একটা ব্যান্ডের মতো তৈরি হবে। তাহলে এনার্জির কিন্তু আসলে এরকম স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে না। তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এনার্জি ব্যান্ড, এনার্জির একটা ব্যান্ড, যে প্রথম কক্ষপথের এনার্জির ব্যান্ড হচ্ছে এইটা, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের এনার্জির ব্যান্ড হচ্ছে এইটা।
তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের এনার্জির ব্যান্ড হচ্ছে এইটা। তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু সাইডে খুব সুন্দর করে আঁকি, তাহলে জিনিসটা দেখতে এরকম হবে যে এটা হচ্ছে ইলেকট্রনের এনার্জি, ঠিক আছে। তো এনার্জির জন্য আমরা আসলে পাবো ব্যান্ড। তো দেখো আমি একটু ব্যান্ডগুলোকে একটু আঁকি এখানে। এটা হচ্ছে প্রথম কক্ষপথের জন্য ইলেকট্রনের এনার্জি ব্যান্ড, এটাকে ফিল করে দিই। এটা হচ্ছে প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি ব্যান্ড। ঠিক একই ভাবে এটা ধরো দ্বিতীয় কক্ষপথের, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের, ঠিক আছে। তারপরে ধরো পরেরটা, পরে তৃতীয় কক্ষপথের, এটা ধরো তৃতীয় কক্ষপথের। তাহলে এরকম একটা ব্যান্ড পাওয়া যাবে। এর মানে কিন্তু আবার ভাইবো না যে ইলেকট্রন এখানে বসে আছে, ঠিক আছে। এটার মানে কিন্তু ইলেকট্রন এখানে বসে নেই, ইলেকট্রন এখানে বসে নেই, ইলেকট্রন এখানে বসে নেই, ইলেকট্রন কিন্তু এখানে বসে নেই। আসলে আমরা প্রত্যেকটা অ্যাটমের ইলেকট্রনের কাছে গিয়ে জিজ্ঞেস করছি, ভাই তোমার এনার্জি কত? তারা এনার্জি বলছে, সেই এনার্জিটা আমরা এনার্জির মানটা আমরা এখানে দেখাইছি, দেখায় দেখতেছি যে অনেকগুলো ব্যান্ড পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই ব্যাপারটা তোমাকে আরেকটু আমি এইভাবে বুঝাই দিই। ধরো প্রত্যেকটা ইলেকট্রনকে গিয়ে, বিভিন্ন কক্ষপথের প্রত্যেকটা ইলেকট্রনকে গিয়ে জিজ্ঞেস করছি। যেমন মনে করো কোন একটা সোডিয়াম অ্যাটম, তার প্রথম কক্ষপথের ইলেকট্রনকে গিয়ে জিজ্ঞেস করছে। একটা অ্যাটম, ধরো সেই অ্যাটমটার নাম হচ্ছে আবুল, আবুল অ্যাটম, তাকে গিয়ে জিজ্ঞেস করছি, প্রথম কক্ষপথের ইলেকট্রনকে জিজ্ঞেস করছি যে ভাই তোমার শক্তি কত? সে শক্তির একটা মান বলছে, সেই মানটা আমি এখানে দেখাইছি যে এই হচ্ছে মান, ঠিক আছে। শক্তির মানটা হচ্ছে এইটা, শক্তির একটা মান। তারপরে ওই অ্যাটমটার দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনকে জিজ্ঞেস করছি শক্তি কত, শক্তির মান বলছে। তৃতীয় কক্ষপথের ইলেকট্রনকে জিজ্ঞেস করছি শক্তি কত, শক্তির মান বলছে। এই যে শক্তির এগুলা কিন্তু মান, এরকম মান। এবার অন্য একটা অ্যাটমকে নিয়ে গিয়ে, অন্য একটা অ্যাটমের প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জিকে জিজ্ঞেস, ইলেকট্রনের এনার্জি কত জিজ্ঞেস করছি, একটা মান বলছে। ঠিক একইভাবে ওর দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের এনার্জি কত জিজ্ঞেস করছি, একটা মান বলছে। তৃতীয় কক্ষপথের এনার্জি কত জিজ্ঞেস করছি, একটা মান বলছে। ঠিক একইভাবে অন্য অনেকগুলো অ্যাটমের এই প্রথম কক্ষপথের ইলেকট্রনের মান বলছে এরকম, যে অর্থাৎ এইটুকুর মধ্যে বলছে। দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের এনার্জির মান বলছে এরকম, এইটুকুর মধ্যে বলছে। তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের এনার্জির মান বলছে এরকম, এইটুকুর মধ্যে বলছে। ধরো মনে করো যে তোমাদের ক্লাসে 100 জন ছাত্র আছে, ধরো 100 জন ছাত্র আছে। যেমন আজকে ধরো আমি পরীক্ষা নিলাম, আজকে পরীক্ষার খাতা দিছি। তো আমাদের ধরো যে 30 মার্কের পরীক্ষা হয় অফলাইনে, 30 মার্কের পরীক্ষা। তা আমি এই যে প্রথমে জিজ্ঞেস করছি যে বলো যে 25 থেকে 30 এর মধ্যে কারা কারা আছো, দাঁড়াও। তাহলে এই যে 25 থেকে 30 এর মধ্যে কারা কারা আছো দাঁড়াও, তারা হচ্ছে এই যে এই 25 থেকে 30 এর মধ্যে তারা 25 হতে পারে, 26 হতে পারে, 27 হতে পারে, 28 হতে পারে, ঠিক আছে, 29, 30। এই যে 25 থেকে 30 এর মধ্যে এই হচ্ছে মান। তারপরে জিজ্ঞেস করছি ধরো 20 থেকে 25 এর মধ্যে কারা, ঠিক আছে। তারপর মনে করো জিজ্ঞেস করছি 15 থেকে 20 এর মধ্যে কারা, তো 15 থেকে 20 এর মধ্যে হচ্ছে এরা, এই যে 15 থেকে 20 এর মধ্যে এই। তারপর জিজ্ঞেস করছি মনে করো যে 5 থেকে 10 এর মধ্যে কারা পাইছো, তো 5 থেকে 10 এর মধ্যে হচ্ছে এরা, ঠিক আছে। তাহলে এই যে এইখানে ধরো 4 জন আছে, 4 জন পাইছে 5 থেকে 10 এর মধ্যে। এইখানে ধরো 10 জন আছে, এই 10 জন পাইছে 15 থেকে 20 এর মধ্যে। এখানে ধরো 20 জন আছে, 20 জন পাইছে 25 থেকে 30 এর মধ্যে। তাহলে এরকম একটা ব্যান্ড বলা হচ্ছে। ইলেকট্রন কিন্তু এখানে বসে নেই, আবারও ভাইবো না যে ইলেকট্রন এখানে বসে আছে, ঠিক আছে। ইলেকট্রন এখানে বসে নেই। যেমন যে ক্লাসের আমার যে স্টুডেন্টরা, তারা যে মার্কগুলো পাইছে, সেই স্টুডেন্টরা কিন্তু এখানে বসে নেই, এখানে স্টুডেন্টদের মার্কের ব্যবধি। ঠিক তেমনি ভাবে এটা হচ্ছে এনার্জির ব্যবধি। কি কথা বোঝা গেছে? এটা হচ্ছে এনার্জির ব্যবধি। কি ক্লিয়ার? এনার্জির ব্যবধি। তাই তাহলে আমরা শক্তির রেখা পাই না, শক্তির কি পাই? ব্যান্ড। এটাকেই বলা হচ্ছে ব্যান্ড থিওরি। এবার এর সাহায্যে আমরা কি করব? আমরা পরিবাহী, অর্ধপরিবাহী এবং কুপরিবাহী অর্থাৎ অন্তরক, এগুলার আমরা ব্যাখ্যা দিব ব্যান্ড থিওরির সাহায্যে। তো আসলে কিভাবে দিতে পারি? এবার একটা জিনিস চিন্তা করো যে কোন একটা অ্যাটম দেখো, কোন একটা অ্যাটম ধরো কপার অ্যাটম, কপার অ্যাটমের এটা প্রথম কক্ষপথ, তারপর ধরো এটা দ্বিতীয় কক্ষপথ, এইভাবে এটা তৃতীয় কক্ষপথ। লাস্ট কক্ষপথকে যোজন কক্ষপথ বলা হয় না, যোজ্যতা স্তর বলা হয় না, লাস্ট কক্ষপথকে যোজ্যতা স্তর, একেবারে লাস্ট কক্ষপথ। তাহলে লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে, তার যে শক্তির ব্যান্ড, তাকে বলা হয় হচ্ছে যোজনী ব্যান্ড, তাকে বলা হয় যোজনী ব্যান্ড। ইংরেজিতে বললে সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এটা প্রথম কক্ষপথ, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথের ব্যান্ড, এটা তৃতীয় কক্ষপথের ব্যান্ড, এইভাবে ডট 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 সবচেয়ে উপরের যে ব্যান্ডটা থাকবে, সবচেয়ে উপরের, তাহলে সবচেয়ে উপরের যে ব্যান্ডটা থাকবে সেটা হবে ভ্যালেন্স ব্যান্ড।
ধরো কোন একটা অ্যাটমের 3 নম্বর কক্ষপথই আছে, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ নেই। ধরো কোন একটা অ্যাটমের 3 নম্বর কক্ষপথ আছে, 4 নম্বর কক্ষপথ নেই। সোডিয়ামের কথা চিন্তা করো, সোডিয়াম। তাহলে 2, সোডিয়ামের হচ্ছে 2 8 1, তাই তো? সোডিয়ামের 11 না? তাহলে 2 8 1, তাহলে এই যে 1, এটা কত নম্বর কক্ষপথে? তৃতীয় কক্ষপথে। তাহলে তৃতীয় কক্ষপথটাই হচ্ছে সোডিয়ামের জন্য যোজনী কক্ষপথ। তাহলে সেটাই হচ্ছে যোজন ব্যান্ড, সেটাই হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। কথা কি বুঝতে পারছো? সোডিয়ামের জন্য যদি চিন্তা করো, মানে যে কোনো অ্যাটমের জন্য যদি চিন্তা করো, তাহলে লাস্টের যে কক্ষপথটা সেটাই হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড অর্থাৎ যোজনী কক্ষপথ। তাহলে যোজনী কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে, লাস্ট কক্ষপথে অর্থাৎ যোজনী কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে, তার এনার্জির যে ব্যান্ডটা পাওয়া যাবে, ঠিক আছে? এনার্জির রেখা পাবো না, আমরা কি পাবো? ব্যান্ড। তাহলে যে ব্যান্ডটা পাওয়া যাবে সেটাকেই বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। কি ক্লিয়ার? তাহলে এবার বলো লাস্ট যে ব্যান্ডটা, সেই ব্যান্ডটার নাম কি? লাস্ট যে উপরের দিকে সর্ব উপরের দিকে যে ব্যান্ডটা, সেই ব্যান্ডটার নাম কি? সেই ব্যান্ডটার নাম হচ্ছে যোজনী ব্যান্ড, তাই তো? নাকি? এইবার শোনো, যোজনী ব্যান্ডের উপরেও আরো একটা আছে। কিভাবে আছে আসো আমি বুঝাই। সোডিয়াম, তার 11, তাহলে 2 8 1। তো মনে করো এটা হচ্ছে সোডিয়াম অ্যাটম, এটা সোডিয়াম অ্যাটম, ধরো এটা একটা সোডিয়াম অ্যাটম। এই সোডিয়াম অ্যাটম সে তার লাস্ট কক্ষপথের ইলেকট্রনটাকে যদি ত্যাগ করে, ইলেকট্রনকে যদি ছেড়ে দেয়, তাহলে সোডিয়াম আর অ্যাটম থাকবে না, তখন সেটা সোডিয়াম আয়ন হয়ে যাবে, Na+ হয়ে যাবে। আর এই যে ইলেকট্রনটা ত্যাগ করবে, সেই ত্যাগকৃত ইলেকট্রনটা, ধরো সোডিয়ামের একটা ক্রিস্টাল, সোডিয়ামের একটা ধাতব খণ্ড, তো সেখান থেকে যদি ওই যে ইলেকট্রনটা ত্যাগ করে, তাহলে সেটা সোডিয়াম আয়নে পরিণত হয়ে যাবে। ঠিক একইভাবে কপার, সে যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সে কপার আয়নে পরিণত হয়ে যাবে, পজিটিভ আয়নে পরিণত হবে। ঠিক আছে? কপার ইলেকট্রন ত্যাগ করবে, কপার তার লাস্ট কক্ষপথের ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে সে কপার আয়নে পরিণত হবে। আর ওই ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন, সেই ফ্রি ইলেকট্রন তখন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে, সেই ফ্রি ইলেকট্রন পরিবাহীর উপর দৌড়ায় বেড়াবে, মুভ করতে পারবে, সে তখন চার্জ ক্যারিয়ার হিসাবে থাকবে, তাই তো? তাহলে ওই যে ইলেকট্রনটা, সে কি আর কোনো কক্ষপথে থাকবে? যেমন সোডিয়ামের লাস্ট কক্ষপথের সোডিয়াম অ্যাটম, এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। এই যে তৃতীয় কক্ষপথের এখানে যে ইলেকট্রনটা ছিল, সেই ইলেকট্রনটা ফ্রি হয়ে গেছে, মুক্ত হয়ে গেল, সে আর কক্ষপথে নেই। তাহলে কক্ষপথে যদি থাকতো, তাহলে তার শক্তি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড শক্তি। কক্ষপথে থাকলে, আবদ্ধ থাকলে, কক্ষপথ থেকে মুক্ত হয়ে গেছে, তাহলে সে আরো একটু শক্তি গেইন করছে না? বলো, কক্ষপথে আবদ্ধ থাকলে ইলেকট্রনের শক্তি যা হইতো, কক্ষপথ থেকে মুক্ত যখন হবে, যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে লাস্ট কক্ষপথ ভ্যালেন্স ব্যান্ড, সেখান থেকে যখন সে মুক্ত হয়ে যাবে, তখন তার এনার্জি আর একটু বেশি হবে না? তখন সে কিন্তু কোনো আর কক্ষপথের শক্তি, মানে কক্ষপথের ইলেকট্রন আর থাকবে না। তখন তার শক্তিকে, যখন সে মুক্ত হয়ে যাবে, ফ্রি ইলেকট্রন হয়ে যাবে, চার্জ ক্যারিয়ার হিসেবে থাকবে, তখন তাকে কিন্তু আর আমি ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন বলতে পারবো না। তাহলে এবার কথা হচ্ছে কি, তার জন্য, তাহলে তার এনার্জির জন্য তাহলে আমার একটা ব্যান্ড বানাইতে হবে। তাহলে সেই ব্যান্ডটার নাম হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, অর্থাৎ বাংলায় বললে পরিবহন ব্যান্ড। কেন পরিবহন ব্যান্ড? কারণ ওই যে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনটা, সেটা মুক্ত হয়ে তো তড়িৎ পরিবহন ঘটাচ্ছে, তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতেছে, এবং এই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ কথা ওই ফ্রি ইলেকট্রনের এনার্জি ভ্যালেন্স ব্যান্ড থেকেও একটু বেশি। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকেও একটু বেশি, ভ্যালেন্স ব্যান্ডেরও উপরে। তাহলে তখন ওই ইলেকট্রনের, মুক্ত ইলেকট্রনের যে এনার্জির যে ব্যান্ডটা হবে, এনার্জির যে ব্যান্ডটা আমরা চিন্তা করব, সেইটা হবে ভ্যালেন্স, মানে সেইটা হবে কন্ডাকশন ব্যান্ড, বা বাংলায় বললে পরিবহন ব্যান্ড। তাহলে সেটা কই থাকবে? সেটা ভ্যালেন্স ব্যান্ডেরও একটু উপরে থাকবে। তাহলে আসো আমরা আঁকি। তাহলে আমরা একটু চিত্রে দেখাই। তাহলে এইটা y অক্ষ বরাবর আমরা এনার্জি গুলা নিব। তাহলে আসো, এইটা হচ্ছে প্রথম ব্যান্ড, এটা প্রথম ব্যান্ড, এটা প্রথম ব্যান্ড, এটা প্রথম ব্যান্ড। ঠিক একইভাবে এটা দ্বিতীয় ব্যান্ড, এটা তৃতীয় ব্যান্ড, এটা 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 প্রথম, এটা দ্বিতীয়, ডট 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 ডট, এইটা হচ্ছে লাস্ট কন্ডাকশন ব্যান্ড। এই যে এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে দেখো, প্রথম E1, দ্বিতীয় E2, ডট 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 ডট, মানে এখানে E3 4 E5 ধরো আছে, আমি জানি না কতগুলা। লাস্টেরটা, একেবারে লাস্টেরটা, এই যে লাস্টেরটা, এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, ইভি, যোজনী ব্যান্ড, যোজনী
ব্যান্ড, এটা প্রথম এনার্জি ব্যান্ড, প্রথম এনার্জি ব্যান্ড। এটা হচ্ছে দ্বিতীয় এনার্জি ব্যান্ড, দ্বিতীয় কক্ষপথের এনার্জি ব্যান্ড। এইভাবে ডট 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 লাস্টেরটা, ডট 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 লাস্টেরটা একেবারে সেটা হচ্ছে যোজনী কক্ষপথ। তাহলে দেখো সোডিয়ামের কথা যদি চিন্তা করি, তাহলে এই যে সোডিয়ামের এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটার জন্য প্রথম কক্ষপথের এই যে প্রথম E1 প্রথম এনার্জি ব্যান্ড, এই ইলেকট্রনটা এটাও প্রথম কক্ষপথে আছে, দুইটা তো সরি দুইটা, তাহলে এইটাও প্রথম কক্ষপথে আছে। তারপরে এই ইলেকট্রনটা অর্থাৎ 2 8, এই যে 8টা ইলেকট্রন, এই 8টা ইলেকট্রন হচ্ছে দ্বিতীয় কক্ষপথের, তাহলে 8টা ইলেকট্রনের জন্য ধরো E2, ধরো সে 8টা ইলেকট্রনের জন্য এই যে ব্যান্ডটা এটা হচ্ছে E2। এই 8টা ইলেকট্রনের জন্য আমরা এই ব্যান্ডে শক্তি পাবো। ধরো এই যে ইলেকট্রনটা তার শক্তি এটা, এই যে ইলেকট্রনটা তার শক্তি একটু বেশি, এই যে ইলেকট্রনটা তার শক্তি একটু কম, এই যে ইলেকট্রনটা তার শক্তি আরেকটু বেশি, এরকম বিভিন্ন মান, বিভিন্ন মান। তো বিভিন্ন মান নিয়ে এরকম একটা ব্যান্ড আমি পাইছি, বিভিন্ন ব্যান্ড আমি পাইলাম। এইবার আসো এই যে লাস্ট কক্ষপথে এই যে ইলেকট্রনটা, সে যখন এই 3 নম্বর কক্ষপথে তৃতীয় কক্ষপথে থাকবে, ঠিক আছে, তৃতীয় কক্ষপথটাই কিন্তু এখানে ভ্যালেন্স ব্যান্ড, সোডিয়ামের ক্ষেত্রে 3 নম্বর কক্ষপথটাই কিন্তু ভ্যালেন্স ব্যান্ড। তাহলে 3 নম্বর কক্ষপথে যখন অবস্থান করবে তখন সে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন। এবার কি করা হলো, ইলেকট্রনকে আরেকটু কোনোভাবে শক্তি দেওয়া হইলো, শক্তি সে গেইন করলো। শক্তি কিভাবে গেইন করবে, ধরো করে একটা ধাতু, দুই পাশে একটা ব্যাটারি লাগাই দিলে শক্তি গেইন করে নেবে ওই ইলেকট্রনটা। তো ব্যাটারি লাগাই দিলে শক্তি গেইন করবে, শক্তি গেইন করে সে তখন কি হবে, এই কক্ষপথ থেকে মুক্ত হয়ে যাবে, লাস্টের কক্ষপথ। তো লাস্টের কক্ষপথ থেকে মুক্ত হয়ে গেল। এবার মুক্ত হয়ে সে কি করতেছে, পরিবহনে অংশগ্রহণ করতেছে, চার্জ ক্যারিয়ার হিসেবে থাকতেছে। মুক্ত হলে তো সে চার্জ ক্যারিয়ার হিসেবে থাকতেছে, তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতেছে। আমি তার এনার্জির ব্যান্ড সেটা দেখাইতে চাই। অবশ্যই যোজনী ব্যান্ড আর নেই, ঠিক আছে, যোজনী ব্যান্ড আর নেই, যোজনী কক্ষপথে তো সে নেই, তাহলে তার এনার্জি যোজনী ব্যান্ডের থেকেও একটু বেশি। তাহলে তার যে এনার্জি যোজনী ব্যান্ডের থেকেও একটু বেশি, অর্থাৎ দেখো ইলেকট্রন, এই যে লাস্ট কক্ষপথের ইলেকট্রন এ যদি চার্জ ক্যারিয়ার অর্থাৎ ফ্রি ইলেকট্রন এ হইতে চাই, তাহলে তাকে আরো একটু শক্তি গেইন করতে হবে। ভ্যালেন্স ব্যান্ডে থেকে সে যে শক্তি নিয়ে আসে সেইটা দিয়ে সে কোনোভাবেই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারবে না, কারণ তখন কক্ষপথে আবদ্ধ ইলেকট্রন থাকবে। তাকে মুক্ত হয়ে আসতে হবে, তাহলে আরেকটু শক্তি এনার্জি গেইন করে তাকে মুক্ত হয়ে আসতে হবে। তাহলে মুক্ত হয়ে আসলে তখন সে কন্ডাক্ট মানে তড়িৎ পরিবহন করবে। তো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে বিধায় তখন ওই ইলেকট্রনকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন, আর তার এনার্জিকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড এনার্জি। তাহলে কন্ডাকশন ব্যান্ড থাকবে ভ্যালেন্স ব্যান্ডের উপরে। তাহলে এইটাকে আমরা মনে করো অন্য একটা কালি দিয়ে দেখালাম, ঠিক আছে। এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এই কন্ডাকশন ব্যান্ডকে আমরা ইসি দিয়ে লিখবো, ইসি। শোনো, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে বা যে কোনো ধরো যে এই যে যতগুলা এখানে এনার্জি ব্যান্ড আছে, পরপর দুটো এনার্জি ব্যান্ডের মধ্যে এখানে কিন্তু একটা গ্যাপ থাকে। এই গ্যাপে কিন্তু কোনো ইলেকট্রন থাকতে পারে না। এই যে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড, তাদের মধ্যে তাদের এনার্জির একটা গ্যাপ আছে। এই গ্যাপের মধ্যে কোনো ইলেকট্রন থাকতে পারে না, এটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। এই যে অঞ্চলটুকু এটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। তোমার আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু ক্লিয়ার করে বুঝাই। ধরো তুমি থাকতে পারো হচ্ছে কোনো একটা বিল্ডিং এর দোতলায়, কোনো একটা বিল্ডিং এর 3 তলায়, ধরো 3 তলা বিল্ডিং, তাহলে নিচতলায় গ্যারেজ, দোতলায় আবাসিক, 3 তলায় আবাসিক। তাহলে তুমি দোতলায় এবং 3 তলায় থাকতে পারো। এখন দোতলায় থাকতে গেলে ভাড়া লাগে ধরো 1000 থেকে 2000 টাকা। তাহলে দোতলার ভাড়া 1000 থেকে 2000 টাকা। কি কথা বুঝছো? 3 তলার ভাড়া, 3 তলার ভাড়া হচ্ছে 3000 থেকে ধরো 4000 টাকা, ঠিক আছে। এইবার তোমার কাছে এখন টাকা আছে ধরো 1500 টাকা আছে, 1500 টাকা আছে। তাহলে তোমার কাছে টাকা আছে 1500 টাকা। তাহলে তুমি কয় তলায় অবস্থান করতেছো? কয় তলায় অবস্থান করতেছো? দোতলায়। ওই যে 1 2 1000 2000, তো তোমার কাছে আছে 1500, তো 1500 মাঝে এখানে। তাহলে তুমি কোথায় অবস্থান করতেছো? তুমি অবস্থান করতেছো হচ্ছে দোতলাতে। এবার তোমাকে কি করা হইলো, তোমাকে একটু টাকা পয়সা দেওয়া হইলো আরো। ধরো তোমার ইনকাম বেড়ে গেছে, তুমি আরো বেশি টাকা পয়সা পাচ্ছ, বা আমি তোমাকে ধরো কিছু পরিমাণ টাকা পয়সা দিলাম। দেওয়ার পরে বললাম যাও, এবার তুমি তো টাকা পয়সা পেয়ে গেছো, টাকা পয়সা পেয়ে গেলে তুমি লাফ দিয়ে উপরের তলায় চলে যাবা, কারণ উপরের তলায় সুযোগ সুবিধা বেশি, ভাড়া বেশি, তাহলে সুযোগ সুবিধা বেশি, ঠিক আছে, থাকার পরিবেশ ভালো। তাহলে তোমাকে আমি টাকা পয়সা দিলে কিন্তু তুমি লাফ দিয়ে উপরে চলে যাবা। তা তোমার কাছে আছে কত? 1500 টাকা আছে। তোমারে আমি টাকা দিলাম 1000 টাকা। তোমারে আমি টাকা দিলাম কত? 1000 টাকা। তাহলে 1500 টাকা তোমার কাছে 1000 টাকা আমি তোমার দিলাম।
তাহলে তোমার কাছে এখন 2500 টাকা হইল। এবার 2500 টাকা নিয়ে তুমি কিন্তু 3 তলায় যাইতে পারবা না, কারণ 3 তলায় ঢুকতে গেলে 3000 টাকা দিয়ে ঢুকতে হয়। 3000 থেকে 4000 টাকা হলে 3 তলায় থাকা যায়। তাহলে তোমারে কিন্তু 3 তলায় থাকতে দিবে না। তাহলে তুমি কোথায় থাকবা? দেখো তোমার শক্তি এখন কত? 2 3 এর মাঝামাঝি, এই যে এখানে ভালো করে বুঝিও, এখানে, ঠিক আছে? এইখানে তোমার এনার্জি, তোমার টাকা পয়সা এখন এই মানে আছে। তাহলে তুমি তখন এইখানে থাকবা, এইখানে তুমি অবস্থান করবা। তাহলে তোমার এনার্জি হবে, তোমার টাকা পয়সা হবে 2500 অর্থাৎ 2500। কি কথা বুঝছো? তাহলে তোমার অবস্থান করতে হচ্ছে কোথায়? মুছে গেল সব। তোমার অবস্থান করতে হচ্ছে এইখানে, কি তাই না? এবার শোনো, দেখো, হয় তুমি দোতলায় থাকো, নয়তো 3 তলায় থাকো। দোতলা 3 তলার মাঝে কোনো থাকার জায়গা আছে? সিঁড়িতে থাকা যায়? দোতলা 3 তলার মাঝে সিঁড়িঘর, সিঁড়িঘরে থাকা যায়? সিঁড়িঘরে তো তুমি থাকতে পারবে না। তাহলে হয় তুমি দোতলায় থাকবা, নয়তো 3 তলায় থাকবা। 3 তলায় ঢুকতে গেলে 3000 থেকে 4000 টাকা নিয়ে ঢুকতে হবে। আর দোতলায় তুমি আসো 1000 থেকে 2000 টাকার মধ্যে আসো। এখন তোমার টাকার পরিমাণ যদি কোনোভাবে 2500 টাকা হয়, তাহলে তুমি আসলে 3 তলায় ঢুকতে পারবা না কিন্তু। কারণ 3 তলায় ঢুকতে গেলে 3000 টাকা লাগবে। তাহলে তুমি কোথায় থাকবা? দোতলা 3 তলার মাঝামাঝি? উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে না। তুমি এখানে থাকতে পারবা না, সিঁড়ি ঘরে থাকতে পারবা না। এই যে দুটো এনার্জির যে গ্যাপ অংশ আছে, ভ্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ডের এনার্জির যে মাঝখানের যে গ্যাপ অংশ, এই গ্যাপ অংশে তুমি থাকতে পারবা না। ওইখানে তুমি অবস্থান করতে পারবা না। ওইটা হচ্ছে ইলেকট্রনের জন্য নিষিদ্ধ অঞ্চল, এই যে নিষিদ্ধ ব্যান্ড, ওইখানে কোনো ইলেকট্রন থাকতে পারবে না। অর্থাৎ এইখানে এই যে 2500, বললাম না 2500 টাকা, ধরো একটা ইলেকট্রন, কেউ এসে আমাকে বললো যে আমি এই বিল্ডিং এ থাকি, 2500 টাকা ভাড়া দিয়ে থাকি, ঠিক আছে? এখন আমি তো জানি যে এই বিল্ডিং এর দোতলায় থাকতে গেলে 1 থেকে 2000 টাকা দিয়ে থাকতে হয়, আর 3 তলায় থাকতে গেলে 3 থেকে 4000 টাকা দিয়ে থাকতে হয়। এখন সে যদি এসে আমাকে বলে আমি এই বিল্ডিং এ 2500 টাকা ভাড়া দিয়ে থাকি, তাহলে আমি বুঝে নিব সে হচ্ছে একটা চাপাবাজ লোক। সে চাপা দিচ্ছে, চাপাবাজি করতেছে। 2500 টাকা দিয়ে থাকা যাবে না, কারণ 2500 টাকা দিয়ে থাকলে তো এইখানে, তাহলে ওইখানে ওই 2500 টাকা তার কাছে আসলে এক্সিস্ট করে না। ঠিক তেমনি ভাবে ধরো কোন একটা ইলেকট্রনের ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনের শক্তি 1 ইলেকট্রোভোল্ট থেকে 2 ইলেকট্রোভোল্ট, আর ধরো কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনের এনার্জি ধরো 3 ইলেকট্রোভোল্ট থেকে 4 ইলেকট্রোভোল্ট। ধরো একটা ইলেকট্রন আমাকে এসে বললো যে আমার এনার্জি হচ্ছে 2.5 ইলেকট্রোভোল্ট বললো, তাহলে আমি তখন কি বুঝবো? এই ইলেকট্রনটা হচ্ছে একটা চাপাবাজি ইলেকট্রন, ইলেকট্রনটা চাপাবাজি করতেছে। 2.5 ইলেকট্রোভোল্ট এই এনার্জি, এটা তো হতেই পারে না, এই এনার্জি তো হওয়াই সম্ভব না। হয় 1 থেকে 2 হবে, নয়তো 3 থেকে 4 হবে। যখন 1 থেকে 2 হবে সে তখন ভ্যালেন্স ব্যান্ডে থাকবে, সে তখন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না। আর 3 থেকে যখন 4 ইলেকট্রোভোল্ট হবে, তখন সে কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, তার মানে সেই ইলেকট্রনটা আর এই কক্ষপথে আবদ্ধ নেই, সে এখন মুক্ত হয়ে গেছে। মুক্ত হয়ে সে এখন তড়িৎ পরিবহন করে বেড়াচ্ছে। কথা তো বুঝতে পারছো? তাহলে দুইটা এই যে ব্যান্ড, পরপর দুটো ব্যান্ড, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানের যে এই এনার্জির যে গ্যাপটুকু, শক্তি গ্যাপ, এনার্জি গ্যাপ, এই অংশটুকু, ঠিক আছে? এই অংশটুকু এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপটুকুকে বলা হয় ফরবিডেন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড। বাংলায় বললে নিষিদ্ধ ব্যান্ড, ইংরেজিতে বললে এটাকে বলা হয় ফরবিডেন ব্যান্ড। তাহলে এই ফরবিডেন ব্যান্ডের মধ্যে এখানে কোনো ইলেকট্রনের শক্তি বা এনার্জি এক্সিস্ট করে না। কি কথা বুঝছো? কথা কি বোঝা গেল? তাহলে আসো এইবার আমরা এই ব্যান্ড থিওরির আলোকে, ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধপরিবাহী, পরিবাহী, অর্ধপরিবাহী ও কুপরিবাহী বা অন্তরক, কুপরিবাহী বা অন্তরক ব্যাপারটাকে বুঝতে চাই। ঠিক আছে? অন্তরক ব্যাপারটাকে বুঝতে চাই। দেখো, সুপরিবাহী খুব ভালো তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহন করতে হলে আগে আমরা বলতাম ফ্রি ইলেকট্রন লাগবে, এখন নতুন একটা কথাও আমরা বলতে পারি। তড়িৎ পরিবহন করতে গেলে, তড়িৎ পরিবহন যদি হইতে হয়, তাহলে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন এক্সিস্ট করা লাগবে। যেমন দেখো, এইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। মনে করো বিভিন্ন অ্যাটমের কন্ডাকশন ব্যান্ড ধরো আছে, কিন্তু কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন এক্সিস্ট নাও করতে পারে। ধরো ভ্যালেন্স ব্যান্ড পর্যন্ত আছে, কন্ডাকশন ব্যান্ডে নাই। তাহলে যার কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন নাই, সে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না। তাহলে আমার কি লাগবে? আমার যদি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করাইতে হয়, তাহলে আমার কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন লাগবে, অর্থাৎ পরিবহন ব্যান্ডে ইলেকট্রন থাকা লাগবে, অর্থাৎ ফ্রি ইলেকট্রন হইতে হবে। আর ফ্রি ইলেকট্রনের এনার্জি কি? কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন এনার্জি, তাই না? কন্ডাকশন ব্যান্ডে থাকবে তার এনার্জি। তাহলে তুমি দেখো, আমরা মনে করো
এইখানে এখানে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড রাখবো। এই যে ডট ডট ডট, দেখো ভালো করে খেয়াল করো, ডট ডট ডট, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় কক্ষপথগুলো আছে, তো আমরা ওইগুলা রাখবো না। আমি এখন শুধু ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এই দুইটাকে একটু বেশি ফোকাস করব। তাহলে এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর এরপরে এইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। দেখো একটু ভালো করে দেখো, এই যে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড, দুইটা ব্যান্ড। তাহলে দেখো দুইটা ব্যান্ড, এটা ই ভি ই সি, প্রথম দ্বিতীয় তৃতীয় কক্ষপথ কিন্তু এই যে ডট ডটের মধ্যে আছে, ওগুলারে আমরা আর ফোকাস করতেছি না। এই একটা চিত্র, ঠিক একইভাবে কত সুবিধা দেখছো আমাদের, তাই না? তোমাদের অনেক কষ্ট, কি আর করবা বলো। তো দেখো আমি একটু এঁকে নিই, তারপর আমি বুঝাই দিচ্ছি। দেখো দেখো আমি তিনটা ভিন্ন ভিন্ন পরিবাহীর জন্য এই যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এঁকে দেখাইছি। একটু চিন্তা ভাবনা করে বলো তো, কোনটা পরিবাহী, কোনটা অর্ধপরিবাহী এবং কোনটা কুপরিবাহী? একটু চিন্তা ভাবনা করে বলো তো। পরিবাহী, অর্ধপরিবাহী, কুপরিবাহী। এবার কেন? দেখো এটার ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড পরস্পরের খুবই কাছাকাছি। বিশেষ করে যদি পরিবাহীর কথা চিন্তা করি, সুপরিবাহী, তাহলে আসলে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড পরস্পরকে ওভারল্যাপ করে গেছে। ওভারল্যাপ করাটা মানে কি? এই যে এইভাবে ওভারল্যাপ করে গেছে। দেখো এইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর নিচেরটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, ওভারল্যাপ করে গেছে। অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এই যে পরস্পরের উপরে উঠে গেছে। দেখো এই যে পরস্পরের উপরে ওভারল্যাপ করে গেছে। কতটুকু জায়গা ওভারল্যাপ করছে দেখো, আমি একটু দাগ দিয়ে বুঝাই দিই। এই যে এতটুকু জায়গা ওভারল্যাপ করতেছে, দেখো এই যে এতটুকু জায়গা ওভারল্যাপ করে গেছে। তাহলে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এরা পরস্পরকে ওভারল্যাপ করে গেছে, ওভারল্যাপ করে গেছে বা পরস্পরের খুবই কাছাকাছি অবস্থান করতেছে। তাহলে এইটা হচ্ছে সুপরিবাহী, খুব ভালো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। কিভাবে? অলরেডি অলরেডি ধরো কিছু ইলেকট্রন, অলরেডি ধরো কিছু ইলেকট্রন যারা কন্ডাকশন ব্যান্ডে ছিল, যেমন আমি একটু তোমাদের একে একে দেখাই, একটু তাকাও, বোর্ডে দেখো, দেখো এখানে একটা ইলেকট্রন আছে, সাদা কালি দিয়ে কি, এই একটা ইলেকট্রন আছে, এইটা কিন্তু এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনের এনার্জি কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি। এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনের এনার্জি কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি। এই যে ইলেকট্রনটা আছে, দেখো এইখানে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা কিন্তু ভ্যালেন্স ব্যান্ডেরই এনার্জি, ভ্যালেন্স ব্যান্ডের, কি তাই কি না? ভ্যালেন্স ব্যান্ডের। কিন্তু এইখানে যে ইলেকট্রনটা আছে সে আবার ভ্যালেন্স ব্যান্ডের, এইখানে যে ইলেকট্রনটা আছে সেই ভ্যালেন্স ব্যান্ডের আছে, ভ্যালেন্স ব্যান্ডের আছে। কিন্তু কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে যাওয়ার কারণে দেখো আমি 5টা ইলেকট্রন আঁকছি, এই 5টা ইলেকট্রন, এই 5টা ইলেকট্রন প্রত্যেকটাই কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের, যোজনী কক্ষপথের প্রত্যেকটাই। কিন্তু এর মধ্যে উপরের দুটো তারা কিন্তু একই সাথে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড পরস্পরের সাথে ওভারল্যাপ করে যাওয়ার কারণে তারা কিন্তু কন্ডাকশন ব্যান্ডের মধ্যেও অবস্থান করতেছে। অর্থাৎ এই ইলেকট্রনের যে এনার্জিটা, সেটা কিন্তু কন্ডাকশন ব্যান্ডের যে এনার্জি তা অলরেডি গেইন করে ফেলছে। এই যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা কিন্তু অলরেডি কন্ডাকশন ব্যান্ডের যে এনার্জি সেটাকে কিন্তু অলরেডি গেইন করে ফেলছে।
ঠিক আছে। তারপরে মনে করো ভ্যালেন্স ব্যান্ডে কিছু ইলেকট্রন ছিল, তারা আরো বেশি শক্তি গেইন করে একেবারে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এই যে ঢুকে গেছে, আরো উপরে চলে গেছে। তাহলে কি হচ্ছে, এরকম ওভারল্যাপ করে যাওয়ার কারণে বা কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের এনার্জির যে গ্যাপটা সেটা খুব কম হওয়ার কারণে ইলেকট্রন খুব সহজে জাস্ট একটা পরিবাহী নিয়ে দুই পাশে একটা ব্যাটারি কানেক্ট করায় ইলেকট্রনগুলো জাস্ট খুব সহজে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে চলে যাইতে পারতেছে। অর্থাৎ কন্ডাকশন ব্যান্ডের যে এনার্জিটা সেই এনার্জিটাকে কিন্তু গেইন করে ফেলতে পারতেছে। তখন সেই ইলেকট্রন কক্ষপথ ছেড়ে বাইরে বের হয়ে চলে আসবে এবং সে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। এইবার আসো, এর তো একেবারে মনে করো তড়িৎ পরিবহন খুব ভালো পরিমাণে হচ্ছে, এটা হচ্ছে সুপরিবাহী কন্ডাক্টর। ঠিক আছে, কন্ডাক্টর এটা খুব ভালো সুপরিবাহী। এবার এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড, এরা পরস্পরকে ওভারল্যাপ করে যায়নি, বা এদের মধ্যকার যে এনার্জির গ্যাপ, এই গ্যাপটা পরস্পরকে ওভারল্যাপ করেও যায়নি, বা গ্যাপটা অনেক 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 কম তাও কিন্তু না, এদের মধ্যে এনার্জির একটা গ্যাপ আছে। সেই যে গ্যাপটা, এই গ্যাপটা এটার মানটা 1.1 ইলেকট্রোভোল্টের তুলনায় কম। 1.1 ইলেকট্রোভোল্টের তুলনায় কম, নরমালি 1.1 ইলেকট্রোভোল্টের তুলনায় কম। বিশেষ করে অর্ধপরিবাহী কি সেমিকন্ডাক্টর, মানে অর্ধপরিবাহী কি সিলিকন, জার্মেনিয়াম, এগুলা সিলিকনের জন্য এই যে এনার্জির গ্যাপটা, সিলিকনের জন্য ফর সিলিকন এই যে এনার্জির গ্যাপটা, গ্যাপ এনার্জি, গ্যাপ এনার্জি এটা হচ্ছে প্রায় 0.7 ইলেকট্রোভোল্ট। আর জার্মেনিয়ামের জন্য যদি চিন্তা করো, জার্মেনিয়ামের জন্য তাহলে এই যে সরি উল্টা লিখে ফেলছি, সিলিকনের জন্য যদি চিন্তা করো তাহলে 1.1 ইলেকট্রোভোল্ট, 1.1 ইলেকট্রোভোল্ট। আর জার্মেনিয়ামের যদি এই গ্যাপ এনার্জিটা চিন্তা করো, গ্যাপ এনার্জি চিন্তা করো, তাহলে এটা হচ্ছে 0.7 ইলেকট্রোভোল্ট। তাহলে এই যে 1.1 ইলেকট্রোভোল্টের কম, 0.7 ইলেকট্রোভোল্ট তো 1.1 ইলেকট্রোভোল্টের তুলনায় কম। যদি এরকম এনার্জির গ্যাপটা এরকম হয় 1.1 ইলেকট্রোভোল্টের তুলনায়, মানে সামান্য আর কি, এরকম যদি হয় তাহলে খুব সহজে যে ইলেকট্রনগুলা কন্ডাকশন ব্যান্ডে অবস্থান করতেছে এদেরকে কক্ষ তাপমাত্রা বাড়িয়ে, অর্থাৎ কক্ষ তাপমাত্রায়, তাহলে কক্ষ তাপমাত্রা বাড়িয়ে এই ইলেকট্রন গুলাকে কিছু এনার্জি প্রোভাইড করা যায়। যে এনার্জি প্রোভাইড করলে সে তখন লাভ দিয়ে উপরের যে কন্ডাকশন ব্যান্ড আছে সেই কন্ডাকশন ব্যান্ডের যে এনার্জি সেই এনার্জিকে গেইন করে ফেলতে পারবে। তাহলে তখন এ তড়িৎ পরিবহন করবে, বাট সুপরিবাহীর মতো অত ভালো তড়িৎ পরিবহন করবে না। ঠিক আছে, তাহলে যখন দেখবো কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ করে গেছে তাহলে সেটা কন্ডাক্টর, সুপরিবাহী। আর যখন তাদের এনার্জির গ্যাপটা 1.1 ইলেকট্রোভোল্টের তুলনায় কম, খুবই সামান্য, তখন কিছু পরিমাণ, মানে নরমাল অবস্থায় যখন ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনগুলো আছে তখন অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন করছে না, কিন্তু তাপমাত্রা বাড়াও, কক্ষ তাপমাত্রা নিয়ে যাও, কক্ষ তাপমাত্রার নিচে তড়িৎ পরিবহন করছে না, কিন্তু কক্ষ তাপমাত্রায় নিয়ে যাও বা তার উপরে নিয়ে যাও, ইলেকট্রনগুলো এনার্জি গেইন করে কন্ডাকশন ব্যান্ডের যে এনার্জি সেইটা লাভ করে ফেলতেছে, ফলে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে, তড়িৎ পরিবহন অংশগ্রহণ করতেছে। ঠিক আছে, এইবার আসো, এইবার কাঠ, কাগজ চিন্তা করো, কাঠ, কাগজ, এদের কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড অন্তরক পদার্থ আর কি, এদের কন্ডাকশন ব্যান্ড অন্তরক বা কুপরিবাহী, কন্ডাকশনের এবং ভ্যালেন্স ব্যান্ডের বিশাল ব্যবধান, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের এনার্জির যে গ্যাপটা, এই গ্যাপটা বিশাল, এই এনার্জির গ্যাপটা বিশাল। তো সেই বিশাল এনার্জির গ্যাপটা হচ্ছে 6 to 15 ইলেকট্রোভোল্ট, 6 to 15 ইলেকট্রোভোল্ট, বিশাল মান। 1.1 ইলেকট্রোভোল্ট কোথায় এখানে ওভারল্যাপ করে গেছে, তার তুলনায় 6 to 15 ইলেকট্রোভোল্ট, বিশাল গ্যাপ। তাহলে এই যে ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনগুলো আছে এগুলাকে এত এনার্জি আসলে প্রোভাইড করা সম্ভব না, যে এনার্জি প্রোভাইড করলে সে কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারবে, এটা আসলে সম্ভব না। এখন আমি যদি চেষ্টা করি, খুবই যদি নাসরবান্দা হয়ে চেষ্টা করি যে না ইলেকট্রনগুলোকে এনার্জি দিয়ে আমি কন্ডাকশন ব্যান্ডে পাঠাবো, তখন কি হবে, এত পরিমাণ এনার্জি আমার দিতে হবে, এত পরিমাণ এনার্জি, এত বিশাল বিভব পার্থক্য আমার ক্রিয়েট করতে হবে দুই পাশে। তাতে কি হবে, এত বেশি এনার্জির জন্য এই যে অন্তরকটা পুড়ে যাবে, কাগজ, কাঠ, ঠিক আছে, এগুলা যদি হয় তাহলে এগুলা পুড়ে যাবে, এগুলা নষ্ট হয়ে যাবে, তাহলে তখন তার তড়িৎ পরিবহন হবে না, নষ্টই তো হয়ে গেল, একেবারে পুড়েই গেল। ঠিক আছে, এনার্জির সাথে ধরো যে যত বেশি এনার্জি দেওয়া হয় তত তো আসলে হিট প্রডিউস হবে, তো হিটে তখন পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো এটা সম্ভব না। এই কারণে অন্তরকের এনার্জি গ্যাপ বেশি হওয়ার কারণে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যাওয়া, কন্ডাকশন ব্যান্ডের যে এনার্জি সেই এনার্জি ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনকে গেইন করে দেওয়া সম্ভব হয় না, ফলে সে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তাহলে এইভাবে আসলে আমাদের এই পরিবাহী, অর্ধপরিবাহী
এবং কোপরিবাহী, এই জিনিসগুলোকে চিনতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? সহজ জিনিস, তাই তো? তো বইয়ে একটু পড়বা, এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা, বইয়ে একটু পড়ে নিবা। এইবার আসো, আমরা এখন অর্ধপরিবাহী দিয়ে তড়িৎ পরিবহন করব। তা আমরা গত ক্লাসে দেখছিলাম তাপমাত্রা বাড়িয়ে অর্ধপরিবাহী দিয়ে তড়িৎ পরিবহন করা যায়, তাপমাত্রা বাড়িয়ে। ঠিক আছে? তাহলে অর্ধপরিবাহী দুই প্রকার। অর্ধপরিবাহী এটা দুই প্রকার হবে। এটা দুই প্রকার হবে। একটা হচ্ছে বহির্জাত, বাংলায় বললে বহির্জাত, বহির্জাত বহির্জাত মানে ভেজাল, ভেজাল মিশ্রিত করা, সহজ কথা, ভেজাল মিশ্রিত করা। ঠিক আছে? এক্সট্রিনসিক, এক্সট্রিনসিক, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। এটা দুই ধরনের হয়, এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে এন টাইপ, একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, আর আরেকটা হচ্ছে পি টাইপ। এন ফর নেগেটিভ টাইপ, পি ফর পজিটিভ টাইপ। আসছে এখানে একটু পরে। আসো প্রথমে এইটা নিয়ে একটু কথা বলি। অন্তর্জাত, অন্তর্জাত অর্ধপরিবাহী, অন্তর্জাত অর্ধপরিবাহী, দ্যাট মিন্স বিশুদ্ধ, বিশুদ্ধ, কোনো ভেজাল নাই, বিশুদ্ধ অর্ধপরিবাহী। এটা হচ্ছে ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। তো আমাদের দরকার তড়িৎ পরিবহন। অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন করে, কিন্তু পরিবাহীর মতো অত বেশি না, খুব সামান্য। তো অন্তর্জাত অর্ধপরিবাহী অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহী, এটা দিয়ে তড়িৎ পরিবহন করা যায় কিনা? উত্তর হচ্ছে যায়, কিন্তু সেটা কক্ষ তাপমাত্রার উপরে বা কক্ষ তাপমাত্রার নিচে গিয়ে আর এটা হয় না। কেন? বিশুদ্ধ সিলিকন ক্রিস্টালের কথা চিন্তা করো, বিশুদ্ধ সিলিকন। তাহলে বিশুদ্ধ সিলিকন ক্রিস্টাল চতুস্থলকীয় বন্ড গঠন করবে, আশেপাশে সে চারটা সিলিকনের সাথে ইলেকট্রন গুলাকে শেয়ার করে নিবে। তো আমি যদি সিলিকনের একটা ক্রিস্টালের কথা চিন্তা করি, এটা হচ্ছে সিলিকনের একটা ক্রিস্টাল। তো এইখানে কোনো মুক্ত ইলেকট্রন নেই, সবই বন্ধন জোড় ইলেকট্রন। এখন কক্ষ তাপমাত্রার নিচে এখানে কোনো ইলেকট্রন থাকে না, কোনো বন্ধন ভাঙে না, কোনো ইলেকট্রন থাকে না, এরকম অবস্থায় থাকে কক্ষ তাপমাত্রার নিচে। এখন আমি তাপ দিব, কক্ষ তাপমাত্রায় নিয়ে যাব। তাহলে কক্ষ তাপমাত্রায়, দেখো ভালো করে বুঝো, কক্ষ তাপমাত্রায়, তাহলে কক্ষ তাপমাত্রায় কি হবে, বা কক্ষ তাপমাত্রার উপরে গিয়ে কি হবে? তখন এই বন্ধন ভেঙে যাবে। এই যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, গত ক্লাসে বলছিলাম, এই বন্ধন ভেঙে যাবে। দেখো এখান থেকে এই যে বন্ধন ভেঙে একটা ইলেকট্রন মুক্ত হয়ে চলে আসে, এই যে এখান থেকে একটা ইলেকট্রন মুক্ত হয়ে চলে আসে। ঠিক একইভাবে এইখান থেকে মনে করো একটা বন্ধন ভেঙে গেল, এখান থেকে একটা বন্ধন ভেঙে গেল, এখান থেকে একটা বন্ধন ভেঙে গেল, বন্ধন ভেঙে এইখান থেকে আবার একটা ইলেকট্রন মুক্ত হয়ে চলে আসে। তাহলে বন্ধন ভেঙে যাবে, ইলেকট্রন মুক্ত হয়ে চলে আসবে। দেখো আমি দুটো আঁকছি। তো তুমি এরকম একটা সিলিকন ক্রিস্টালে লক্ষ 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 কোটি কোটি সিলিকন অ্যাটম দেখতে পাবা। তো তার মধ্যে আমি দুটো আঁকছি, তাহলে দুটো মানে তুমি মাথায় রাখবা 2000, এই দুটো মানে 2000। তাহলে তুমি দেখো তো এবার কি চার্জ ক্যারিয়ার আছে না? আগে কিন্তু চার্জ ক্যারিয়ার ছিল না, ফ্রি ইলেকট্রন ছিল না, বাট এবার কিন্তু চার্জ ক্যারিয়ার আছে। তাহলে এবার চার্জ ক্যারিয়ার আছে। এবার এই যে কক্ষ তাপমাত্রায়, এই কক্ষ তাপমাত্রায় চার্জ ক্যারিয়ার আছে। তো চার্জ ক্যারিয়ার মানে কি? ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রন এটা কত আছে? ধরো 2000, 2000 ফ্রি ইলেকট্রন আছে। এইবার শোনো, এর চার্জ ক্যারিয়ার, এই যে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, এটা নেগেটিভ চার্জ ক্যারিয়ার, এটা কিন্তু নেগেটিভ চার্জ ক্যারিয়ার, নেগেটিভ চার্জ ক্যারিয়ার ফ্রি ইলেকট্রন। এবার দেখো এর কিন্তু পজিটিভ চার্জ ক্যারিয়ারও আছে, পজিটিভ চার্জ ক্যারিয়ার, এখানে কিন্তু পজিটিভ চার্জ ক্যারিয়ার আছে। পজিটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল বা ভ্যাকান্ট, পজিটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল বা ভ্যাকান্ট। এই যে যখন এখান থেকে একটা ইলেকট্রন ছুটে চলে গেছে, তখন ওইখানে একটা ফাঁকা ভ্যাকান্ট তৈরি হয়েছে। এই যে সিলিকনের যে বন্ডগুলো আছে না, এই বন্ডগুলা কেমন? এই বন্ডগুলা মানে সেকেন্ডে সেকেন্ডে ভাঙে, সেকেন্ডে সেকেন্ডে গড়ে। যেমন দেখো এখানে ইলেকট্রন নেই, ভালো করে খেয়াল করো, এখানে ইলেকট্রন নেই, ইলেকট্রন চলে গেছে। এখানে যে ইলেকট্রন নেই, ইলেকট্রন যখন চলে যাবে, তখন এই যে সিলিকনটা, দেখো এই যে সিলিকনটা, এই সিলিকনের এই যে সিলিকনটা, তার হাত থেকে একটা ইলেকট্রন সরে গেছে, তখন এই সিলিকনটা খুব কান্নাকাটি শুরু করে দিবে যে ওর একটা ইলেকট্রন চলে গেছে। এটা থেকে আশেপাশের কোন একটা সিলিকন তার খুব মায়া হবে। ধরো এখানে একটা সিলিকন আছে, এই যে এখানে একটা সিলিকন, এই সিলিকনের এই হাতে দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো, সরি,
এখানে দুটো ইলেকট্রন আছে, তো এই সিলিকনটার এটা দেখে খুব মায়া হয়েছে। মায়া হলে এই সিলিকনটা তখন কি করবে, এইখানকার ইলেকট্রনটাকে এখানে পাঠিয়ে দিবে। তাহলে এখানকার ইলেকট্রনকে যদি এখানে পাঠিয়ে দেয়, ভালো করে বুঝিও, এখানকার ইলেকট্রনটাকে এখানে পাঠিয়ে দিবে, ইলেকট্রনটা এখানে এসে বসে গেল, ইলেকট্রনটা এখানে এসে বসে গেল, ইলেকট্রনটা এখানে এসে বসে গেল, বসে গেলে এইখানে কিন্তু আবার হাতটা ফাঁকা হয়ে গেল। এটা দেখে মনে করো এই সিলিকনের খুব মায়া হয়েছে, এই সিলিকন তখন এখান থেকে একটা ইলেকট্রনকে এখানে পাঠিয়ে দিবে, ইলেকট্রনটা এখানে বসে গেল, এইখানে হাতটা ফাঁকা হয়ে গেল। এটা দেখে এই সিলিকনের খুব মায়া হয়েছে, এটা দেখে এই সিলিকন তখন এখানে একটা ইলেকট্রনকে পাঠিয়ে দিল, এইখানে ফাঁকা হয়ে গেল। তাহলে আলটিমেটলি দেখো ফাঁকাটা ছিল কোথায়, ভ্যাকান্টটা ছিল কোথায়, হোল। এই ভ্যাকান্টটাই হচ্ছে হোল। ঠিক আছে, একটা ইলেকট্রন থাকার কথা ছিল, ইলেকট্রন ওখান থেকে ছুটে গেছে, আলটিমেটলি এটা ছিল এখানে, ঘুরে এখান থেকে এখানে গেল, তারপরে এখান থেকে এখানে আসলো, তারপরে এখান থেকে আলটিমেটলি এখানে আসলো। তাহলে এটা মুভ করে আসলো না, দেখো এখান থেকে এখানে, তারপরে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তাহলে হোল এটা মুভ করলো না? কি কথা কি বুঝছো, এটা কি করলো, মুভ করলো। তাহলে এ কিন্তু মুভ করলো, এ কিন্তু চার্জ ক্যারিয়ার মুভ করতে পারে। তাহলে হোল বা ভ্যাকান্ট, এই পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার এ কিন্তু মুভ করতে পারে। এটা আরো একটা সুন্দর ভাবে বোঝা যায়, ধরো মানে ভূমি, এটা ভূমি, এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি তুমি কি করলা, এখানে একটু গর্ত করলা, এখানে একটা গর্ত করলা, তো গর্ত করলে একটা মাটির ডিবি তৈরি হবে, এখানে একটু গর্ত করো, গর্ত করলে একটা এই যে মাটির ডিবি তৈরি হবে। কি ক্লিয়ার, এটা একটা গর্ত। এবার তুমি একটা কাজ করো, কিছু দূর সামনে আগায় যাও, আগায় গিয়ে এইখানে তুমি গর্ত করো, এইখানে তুমি গর্ত করো, গর্ত করার পরে এইখানে যে মাটিটা আসলো সেই মাটিটা নিয়ে এখানে পূরণ করে দাও, এইখানে পূরণ করে দাও। তাহলে পূরণ করে দিলে, এখানে পূরণ করে দিলে দেখো এইখানে কিন্তু পূরণ হয়ে গেল, এই যে এখানে কিন্তু পূরণ হয়ে গেল। এইবার চিন্তা করো, দেখো গর্তটা কোথায়, এখানে। এবার তুমি আরেকটু সামনে থেকে আবার মাটি এনে এই গর্তটা পূরণ করো, তাহলে আরেকটু সামনে গর্তটা তৈরি হয়ে গেল। কি তাই না, গর্ত কি হলো, গর্তটা গিয়ে আরেকটু সামনে এই যে গর্ত হয়ে গেল, এই যে গর্ত হয়ে গেল, আর এই গর্তটা কি ভরাট হয়ে গেল। তাহলে গর্তটা আলটিমেটলি ছিল এখানে, সেই গর্তটা আস্তে আস্তে এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এইভাবে গর্তটা মুভ করতেছে না, এই গর্তটাই ভ্যাকান্ট, গর্তটাই হোল। তাহলে এটা আস্তে আস্তে মুভ করতেছে, তাহলে এটাও কিন্তু চার্জ ক্যারিয়ার। তো অনেকে ভাবে যে ভাই ইলেকট্রন মুভ করে, কিন্তু হোল কিভাবে মুভ করতে পারে, এইভাবে হোলটাও মুভ করতে পারে। কি ক্লিয়ার, কথাটা বুঝতে পারছো? তাহলে এইবার বলো তো, এখানে চার্জ ক্যারিয়ার টোটাল কতটুকু চার্জ ক্যারিয়ার আছে বলো তো, এখানে টোটাল কি পরিমাণ চার্জ ক্যারিয়ার আছে? নেগেটিভ টাইপ, দেখো নেগেটিভ টাইপ অর্থাৎ ফ্রি ইলেকট্রন আছে 2000, ফ্রি ইলেকট্রন 2000, সেই ফ্রি ইলেকট্রন গুলা ছিল কোথায়, এই বন্ধনে ছিল না, বন্ধনে আবদ্ধ ছিল না, মানে চেয়ারে বসা ছিল না। তাহলে কি করছে, ওই ফ্রি 2000 ইলেকট্রন মুক্ত হয়ে ফ্রি হয়ে গেছে, চলে আসছে, তাহলে 2000 ফাঁকা চেয়ার হয়ে গেছে, 2000 ফাঁকা হাত হয়ে গেছে, এই যে 2000 ফাঁকা হাত হয়ে গেছে, এই যে ভ্যাকান্ট তৈরি হয়ে গেছে 2000, এই যে 2000 ভ্যাকান্ট তৈরি হয়ে গেছে, অর্থাৎ 2000 হোল তৈরি হয়ে গেছে। এবার কি হবে, ওই যে 2000 হোল, ওইটা কিন্তু পুরো সিলিকনের ক্রিস্টালের মধ্যে মুভ করে বেড়াবে। কিভাবে মুভ করে বেড়াবে, এই হোলে একটা ইলেকট্রন আসলে হোলটা সামনে চলে গেছে, আবার সে এই যে এখানে ধরো এখানে একটা ইলেকট্রন আসলো, হোলটা এখানে, আবার অন্য এক জায়গা থেকে আরেকটা ইলেকট্রন এখানে আসলো, হোলটা এখানে, অন্য এক জায়গা থেকে আবার একটা ইলেকট্রন এখানে আসলো, হোলটা এখানে। এইভাবে হোলটা কিন্তু আস্তে আস্তে মুভ করে বেড়াচ্ছে পুরো সিলিকন ক্রিস্টালের মধ্যে। তাহলে এটাও কিন্তু চার্জ ক্যারিয়ার। তাহলে এইখানে কিন্তু দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে। তাহলে আমি যদি বলি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে কক্ষ তাপমাত্রায় বা তার উপরে কয় ধরনের চার্জ ক্যারিয়ার থাকে, দুই ধরনের চার্জ ক্যারিয়ার। তাহলে নেগেটিভ টাইপ ফ্রি ইলেকট্রন 2000 যদি থাকে, তাহলে ধরো পজিটিভ টাইপ হোল ভ্যাকান্ট, ঠিক আছে, হোল এটা এইটাও কিন্তু আছে 2000, সমান সমান সংখ্যক, সমান সমান সংখ্যক চার্জ ক্যারিয়ার আছে। তাহলে এইটা কি চার্জ মানে গ্রস্ত না চার্জ নিরপেক্ষ বলো তো দেখি। ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, আর ফ্রি হোল বা ভ্যাকান্ট সেটা পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার। তাহলে আলটিমেটলি নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার যতটুকু, পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার ততটুকু। তাহলে এটা কিন্তু তড়িৎ দিক থেকে সে নিউট্রাল, অর্থাৎ চার্জ নিরপেক্ষ। তাহলে এটা কিন্তু চার্জ নিরপেক্ষ, মাথায় রাখিও, ঠিক আছে, চার্জ নিরপেক্ষ। আসলেই তো এটা তো একটা মনে করো সেমিকন্ডাক্টর ক্রিস্টাল, তো এর মধ্যে এর ইলেকট্রন যদি মুভ করে, তো ইলেকট্রন মুভ করে তো ইলেকট্রন এখানেই আছে, ওখানেই তো অবস্থান করতেছে, তো এটা তো তড়িৎ নিরপেক্ষ হবে, অর্থাৎ চার্জ নিরপেক্ষ হবে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমি এটা দিয়ে তড়িৎ পরিবহন অংশগ্রহণ করাইতে পারি। এখানে এখানে কিন্তু আমি আমার আমার তড়িৎ পরিবহন দরকার, সেমিকন্ডাক্টর দিয়ে আমি তড়িৎ পরিবহন চাই, এটা আমার দরকার। তা আমি কিন্তু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর দিয়ে তড়িৎ পরিবহনটা পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে কি, এটা তো টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তুমি ধরো সেমিকন্ডাক্টর দিয়ে তুমি কি করবা, সেমিকন্ডাক্টর দিয়ে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট তৈরি করবা, মোবাইল, ল্যাপটপ,
আরো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট তৈরি করবা, এর মধ্যে বিভিন্ন আইসি থাকবে, তারপরে হচ্ছে ধরো যে ডায়োড থাকবে, ট্রানজিস্টর থাকবে, ডায়োড ট্রানজিস্টর এগুলো তো আমরা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করব এবং এই ডায়োড ট্রানজিস্টর বিভিন্ন ধরনের আইসি, হ্যাঁ, এগুলা ব্যবহার করে আমি মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলা তৈরি করব। এখন এগুলা যদি টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়, মানে কক্ষ তাপমাত্রার নিচে তড়িৎ পরিবহন অংশগ্রহণ করে না, কিন্তু কক্ষ তাপমাত্রার উপরে বা কক্ষ তাপমাত্রায় করে, তাহলে ধরো মারাত্মক সমস্যা হবে। কি মারাত্মক সমস্যা হবে? ধরো যে দেশে কক্ষ তাপমাত্রার নিচে, সাপোজ মানে খুবই মানে জাস্ট বোঝার জন্য আমি বলতেছি, মানে এই জিনিসটা এভাবে ভাবো, যে দেশে ধরো কক্ষ তাপমাত্রার নিচে তাপমাত্রা, সেই দেশে তো তুমি মনে করো বাংলাদেশে নয়তো কক্ষ তাপমাত্রার উপরে, বাংলাদেশের যে কক্ষ মানে বাংলাদেশের যে টেম্পারেচার সেটা রুম টেম্পারেচারের উপরে থাকার কারণে ধরো আমি ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোল আমি সেমিকন্ডাক্টর, ইন্টেনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পাচ্ছি। বাট যে দেশের টেম্পারেচার কক্ষ তাপমাত্রার নিচে, তো সেই দেশে তো আমি এটা দিয়ে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করাইতে পারবো না। তাহলে টেম্পারেচার ডিপেন্ডেন্ট হইলে তড়িৎ পরিবহনে কিন্তু ব্যাপক ঝামেলা আছে। তখন তুমি কি এমন কাজ করবা নাকি মাইক্রো ওভেনের মধ্যে ধরো মোবাইলটা দিয়ে একটু গরম টরম করার পরে মোবাইল ওপেন করবা? বলো হবে? মানে মাইক্রো ওভেনের মধ্যে না দিলে আইসি কাজ করবে না। মাইক্রো ওভেনের মধ্যে না দিলে মনে করো যে ট্রানজিস্টর কাজ করবে না। তো এটা কেমন হয়ে যায় না? তাই না? শুনতেও কেমন লাগতেছে? যে ১ম এ মানে চুলায় দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়ে তারপরে এগুলো দিয়ে কাজ করাইতে হবে। তো এইটা হচ্ছে সমস্যা যে আমি টেম্পারেচার ডিপেন্ডেন্ট তড়িৎ পরিবহন আমার দরকার নাই। আমার দরকার রুম টেম্পারেচারের উপরে হোক, নিচে হোক, যে দেশেই হোক, আমি যেন অর্ধপরিবাহী দিয়ে তড়িৎ পরিবহন চাই। এই কারণে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ফেলে দিতে হবে। এইটা দিয়ে লাভ নেই। এই কারণে বহির্জাত অর্ধপরিবাহী বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর লাগবে। ভেজাল মিশ্রিত করা লাগবে, ডোপিং করা লাগবে। আমি কি করব? এর মধ্যে কিছু পরিমাণ অপদ্রব্য মিশাবো। অপদ্রব্য মানে কি? মানে ময়লা আবর্জনা অপদ্রব্য না। অপদ্রব্য মানে হচ্ছে অন্য কোন মৌল, ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মিশাবো। ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মিশাবো। অর্থাৎ এমন কাউকে মিশাবো সে যেন স্থায়ী চার্জ ক্যারিয়ার নিয়ে প্রবেশ করে। স্থায়ী চার্জ ক্যারিয়ার ২ ধরনের হইতে পারে, হোল বা ইলেকট্রন। তাহলে পঞ্চযোজী মানে তার মানে লাস্ট কক্ষপথে ৫ টা ইলেকট্রন। তাহলে ৪ টা শেয়ার করার পরে একটা এক্সট্রা থাকবে। অথবা ত্রিযোজী মৌল ৩ টা শেয়ার করার পরে একটা হাত ফাঁকা থাকবে। অর্থাৎ একটা হোল নিয়ে সে প্রবেশ করবে, নয়তো একটা ইলেকট্রন নিয়ে সে প্রবেশ করবে। ঠিক আছে? একটা এক্সট্রা ইলেকট্রন বা একটা এক্সট্রা হোল নিয়ে সে প্রবেশ করবে। তো আমি এরকম মনে করো যে অপদ্রব্য, ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে মিশাবো। তো এই মিশানোটার এই প্রক্রিয়াটা কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে বলা হয় ফেব্রিকেশন। তো এই ফেব্রিকেশন প্রক্রিয়াটা খুবই কিন্তু এক্সপেন্সিভ এবং কমপ্লেক্স একটা প্রক্রিয়া। ঠিক আছে? মনে করো এমন না যে সিলিকনের একটা ক্রিস্টাল সেখান থেকে হাতুড়ি দিয়ে এরকম হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে একটা সিলিকন উঠাই নিয়ে এসে এখানে একটা অ্যালুমিনিয়াম গেঁথে দিব। ব্যাপারটা কিন্তু এতটা সহজ না। ঠিক আছে? তাহলে আমি মনে করি এরকম ত্রিযোজী অ্যালুমিনিয়াম, পঞ্চযোজী ধরো ফসফরাস, আর্সেনিক এরকম মৌল মিশাবো। মিশায় বহির্জাত অর্ধপরিবাহী তৈরি করব, মানে ভেজাল মিশাবো। অনেকে মনে করতে ভাই ভেজাল মিশাবো। ভেজাল মিশানো শিখাচ্ছেন। ভেজাল শোনো, ভেজাল মিশানো তো এই ক্ষেত্রে ভালো। মানে ব্যাপারটা হচ্ছে কি ভেজাল মিশানো ধরো হ্যাঁ খারাপ, ভেজাল মিশানো খারাপ। কিন্তু এই ক্ষেত্রে তো আমার লাগবে। আমার বিশুদ্ধটা কাজ করতেছে না। তো এই কারণে অপদ্রব্য মিশাবো, ভেজাল মিশাবো। এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ডোপিং করা। ঠিক আছে? ডোপিং। তাহলে আসো এবার আমরা ডোপিং করতে চাই। তাহলে প্রথমে লিখো এন টাইপ ডোপিং। এন টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে এবার সুন্দর সুন্দর চিত্র আঁকতে হবে। তাহলে সিলিকনের একটা বেশ বড় সড়ো ক্রিস্টাল আমরা আঁকবো এখন সিলিকনের। আসো সিলিকনের একটা ক্রিস্টাল আঁকবো। এই বেশ বড় একটা ক্রিস্টাল অংশ আমরা আঁকলাম সিলিকনের। এবার প্রত্যেক হাতে ইলেকট্রন গুলো দিয়ে দাও। ইলেকট্রন শেয়ার করে চতুস্তলকীয় বন্ড তৈরি করতেছে। কি বন্ড? কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ড তৈরি করতেছে। ওকে, তোমরা আগে আঁকতে যাও না, এখানে কিন্তু অনেক মোছার ব্যাপার স্যাপার আছে। তো তোমরা আগে কিন্তু পাগলের মতো আঁকতে যাবে না, তোমরা পরে আঁকিও। এখন একেবারে ধ্যান জ্ঞান দিয়ে এই যে চিত্রাঙ্কন দেখো।
কি ব্যাপার, শেষ হয় না কেন? শেষ হইল, শেষ পর্যন্ত। তাহলে দেখো এই যে প্রত্যেক হাতে একটা করে 2টা করে ইলেকট্রন কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? এবার বোর্ডে দেখো। প্রথমে আসো, নরমাল অবস্থায় কক্ষ তাপমাত্রায় যে ঘটনাটা ঘটবে। কক্ষ তাপমাত্রায় কিন্তু এই যে বন্ড কিন্তু কিছু বন্ড কিন্তু ভেঙে যাবে কক্ষ তাপমাত্রায়। ধরো এই একটা বন্ড ভেঙে দিলাম আর এইখানে একটা বন্ড ভেঙে দিলাম। ঠিক আছে? এই যে সিলিকন, হ্যাঁ, এই যে এইখানে দুটো বন্ড আমি ভেঙে দিলাম কক্ষ তাপমাত্রায়। নরমালি কক্ষ তাপমাত্রার উপরে যে ঘটনাটা ঘটবে, এটা তো যেটা আঁকছিলাম সেটা কক্ষ তাপমাত্রার নিচে। তাহলে আমরা ফেব্রিকেশন করব, ডোপিং করব, কিন্তু আগে দেখো কক্ষ তাপমাত্রার উপরে গিয়ে যে ঘটনা ঘটে একটু আগে আমরা যেটা আঁকছি। তাহলে এইখান থেকে একটা ইলেকট্রন সরে আসছে, এইখান থেকে একটা ইলেকট্রন সরে আসছে। তাহলে ইলেকট্রন সরে আসার কারণে দেখো এই হাতটা ফাঁকা হয়ে আছে, এই যে হাতটা ফাঁকা হয়ে আছে। ঠিক একইভাবে এইখান থেকে একটা ইলেকট্রন সরে গেছে, এখান থেকে একটা ইলেকট্রন সরে গেছে। দেখো এইখানে হাত একটা ফাঁকা হয়ে গেছে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন মুভ করছে, এই যে ইলেকট্রনটা যেটা মুভ করছে সবুজ ইলেকট্রন। এইখান থেকে একটা ইলেকট্রন মুভ করছে, এই যে সবুজ ইলেকট্রন। তাহলে বলো তো এই অবস্থায় ফ্রি ইলেকট্রন কয়টা? ফ্রি এই অবস্থায় ফ্রি ইলেকট্রন, ডোপিং এর আগে কিন্তু বিফোর ডোপিং ফ্রি ইলেকট্রন কিন্তু 2000। ঠিক আছে? দুটো মানে 2000, তাই না? দুটো মানে আমরা মাথায় রাখবো 2000। তাহলে এবার বলো ফ্রি হোল, এই যে এটা হোল, আমরা হোলটাকে এভাবে একটা গোল্লা দিয়ে প্রকাশ করব। এটাও কত? এটাও কিন্তু 2000। ঠিক আছে? এটা হচ্ছে এই যে আগের যে চিত্রটা, কক্ষ তাপমাত্রার উপরে বা কক্ষ তাপমাত্রায় এই ঘটনাটা ঘটবে। এবার আমরা ফেব্রিকেশন ঘটাবো। তো এবার আমরা দেখো এন টাইপ অর্ধপরিবাহী বলছি, পঞ্চযোজী মৌল মিশাবো, পঞ্চযোজী। তো পঞ্চযোজী মৌল কি? পঞ্চযোজী মৌল হচ্ছে ধরো ফসফরাস, লাস্ট কক্ষপথে 5টা ইলেকট্রন। তাহলে ফসফরাস পঞ্চযোজী মৌল, পঞ্চযোজী মৌল মিশাবো। তাহলে পঞ্চযোজী এরকম মৌল মিশাবো, ধরো ফসফরাস, তারপরে আর্সেনিক, বিসমাথ, এগুলা। তো পঞ্চযোজী মৌল মিশাবো, ধরো ফসফরাস মিশালাম, আমরা ফসফরাস আঁকি এখানে। তাহলে একটু তাকাও, দেখো এই জায়গাটা এইটা থাকবে না। এই যে এইখানে একটা পঞ্চযোজী মৌল ফসফরাস মিশাবো, এই যে এইখানে একটা ফসফরাস মিশাই দিলাম, এই যে এটা একটা ফসফরাস। ওকে, কি বুঝতে পারছো? এটা একটা ফসফরাস মিশাই দেওয়া হলো। এইখানে এবার আসো, এই যে এটা নাই, ধরো এইখানে আবার একটা ফসফরাস দেওয়া হলো। ফসফরাস তার লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন নিয়ে প্রবেশ করছে? 5টা। 4টা ইলেকট্রন, খুব সুন্দরভাবে 4টা ইলেকট্রন সে এই যে 4টা হাতে 4টা ইলেকট্রনকে শেয়ার করে নিল। এখানেও তাই, 4টা ইলেকট্রনকে এই যে 4টা হাতে ইলেকট্রনকে শেয়ার করে নিল, 4টা ইলেকট্রনকে শেয়ার করে নিছে। ঠিক আছে? তাহলে এর তো আরো একটা ইলেকট্রন আছে। তাহলে এইবার শোনো, ভালো করে খেয়াল করো, এই ফসফরাসের এই যে আরো একটা ইলেকট্রন আছে, আমরা এই ইলেকট্রনটাকে এক্সট্রা ইলেকট্রনটাকে সবুজ কালি দিয়ে আঁকি। এই যে আরো একটা ইলেকট্রন আছে, এই যে ফসফরাস, এই ফসফরাসের আরো একটা ইলেকট্রন আছে। কোথায় আছে? ফসফরাসের কক্ষপথে আছে। তাহলে বলো তো, যখন এই যে ফসফরাসের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 9টা। 9টা। 4টা তো সিলিকনের সাথে শেয়ার করছে, এই কারণে 1 2 3 4 5 6 7 8 অষ্টক পূর্ণ হয়েছে, আরো এক্সট্রা একটা 9টা। এখানেও তাই, অষ্টক পূর্ণ হয়েছে, এক্সট্রা একটা 9টা। এবার বলো তো কোন একটা অ্যাটমের সুস্থিত অবস্থা কোনটা? অষ্টক পূর্ণ অবস্থাটাই হচ্ছে সুস্থিত অবস্থা। অষ্টক পূর্ণ অবস্থাটাই কি? সুস্থিত অবস্থা। যদি 9টা থাকে তাহলে মনে করো যে সুস্থিত অবস্থা হবে না। যদি 7টা থাকে তাও কিন্তু সুস্থিত অবস্থা হবে না। এবং অ্যাটম সবসময় সুস্থিত অবস্থা প্রাপ্ত হতে চায়। ঠিক আছে? নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম অর্জন করতে চায় আর কি। সুস্থিত অবস্থা অর্জন করতে চায়, অষ্টক পূর্ণ করতে চায়। দেখো একটা উদাহরণ দিই। ঠিক আছে? মনে করো একটা বাস রাজশাহী থেকে ঢাকা যাবে। তো বাসের সিট হচ্ছে 8টা, 8টা সিট। চিন্তা করো 8টা সিট হচ্ছে বাসে। 1 2 3 4 5 6 7 8, 8টা সিট। এখন 8টা সিটে 8 জন লোক বসা আছে। ওকে, 8 জন লোক বসা আছে। এবার আরেকজন লোক উঠছে, সেই আরেকজন লোক দাঁড়ায় যাচ্ছে। দাঁড়ায় যাচ্ছে ঢাকা থেকে রাজশাহী, মানে রাজশাহী থেকে ঢাকা যাবে অনেক দূর।
তো একটা লোক দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে, তো বাসে অষ্টক পূর্ণ, 8টা সিট পূর্ণ, একজন লোক দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে, তাহলে অন্যান্য যাত্রীরা কমফোর্ট ফিল করবে না এবং সে নিজেও কিন্তু দাঁড়ায় যাওয়ার জন্য কমফোর্ট ফিল করবে না, সে তখন নেমে যাবে, নেমে গিয়ে পরের বাসে আসবে। তাহলে এই যে যাত্রী কিন্তু দাঁড়ায় দাঁড়ায় যাবে না, কারণ দাঁড়ায় দাঁড়ায় গেলে দেখো আর ব্যালেন্স থাকলো না, সুস্থিত অবস্থা থাকলো না, তখন ওই যাত্রী কিন্তু নেমে যাবে। ঠিক আছে, যাত্রীরা কিন্তু নামায় দিবে, বাসের লোকজন ধরে বলবে যে না গাড়িতে সিট নাই, দাঁড়ায় দাঁড়ায় যেভাবে যাওয়া যাবে না, নামায় দিবে, ধরে নামায় দিবে। তাহলে ঠিক তেমনি ভাবে এই যে অষ্টক পূর্ণ হয়ে গেছে, তারপরে এই এই এক্সট্রা যে ইলেকট্রন, এটা হচ্ছে মনে করো যে মানে হুদাই একটা বোঝা হয়ে আছে। ঠিক একইভাবে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটাও একটা বোঝা, এই ফসফরাসের জন্য একটা বোঝা হয়ে আছে। এই বোঝা সে রাখতে চাইবে না, তখন কি করবে, এই বোঝাটা ছেড়ে দিবে, এই বোঝা ইলেকট্রনটা ছেড়ে দিবে। এবার এই বলো এই ইলেকট্রনটা ছেড়ে দিলে তখন সেই ইলেকট্রনটা কেমন হয়ে যাবে, ফ্রি। এই ইলেকট্রনটাকে যদি ছেড়ে দেয় তখন সে কেমন ইলেকট্রন হয়ে যাবে, ফ্রি ইলেকট্রন, তখন সে ফ্রি হয়ে যাবে। যদি ছেড়ে দেয় তখন সে ফ্রি হয়ে যাবে, ফ্রি ইলেকট্রন হয়ে যাবে। আর ফ্রি ইলেকট্রন যখন হয়ে যাবে তখন সে তো চার্জ ক্যারিয়ার হয়ে যাবে এবং সে চার্জ ক্যারি করবে, চার্জ ক্যারিয়ার হয়ে যাবে, মুভ করতে পারবে, পুরো সিলিকন ক্রিস্টালের মধ্যে সে মুভ করে বেড়াতে পারবে। এইবার শোনো ভালো করে মনোযোগ দিয়ে, এই যে ফসফরাস ইলেকট্রন ছেড়ে দিয়েছেন, ওই ইলেকট্রনটার সম্পত্তি মানে কার সম্পত্তি ছিল, ফসফরাসের। ফসফরাস যখনই ইলেকট্রনটা ছেড়ে দিবে, ভালো করে বুঝিও, ফসফরাস যখনই ইলেকট্রনটা ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কিন্তু আর ফসফরাস থাকবে না, ফসফরাস আয়ন হয়ে যাবে, অর্থাৎ P+ হয়ে যাবে। ঠিক একইভাবে এই ফসফরাস যখন তার সেই এক্সট্রা ইলেকট্রনটাকে ছেড়ে দিবে, ওটা তো ফসফরাসেরই সম্পত্তি ছিল, সে যখন এই ইলেকট্রনটাকে ছেড়ে দিবে তখন সে ফসফরাস আয়ন হয়ে যাবে, অর্থাৎ প্লাস আয়ন হয়ে যাবে। কে বুঝতে পারলা? তাহলে আমি এখানে দুটো ফসফরাস এই যে ইনজেক্ট করছি, ডোপিং করছি, ফেব্রিকেট করছি, তো দুটো ফসফরাস মানে কয় হাজার ফসফরাস, 2000, তাই না? আমি বলছিলাম আমি দুটো মানে বললে তুমি 2000 বুঝবা, তাহলে দুটো মানে 2000, তাহলে কয়টা ফসফরাস, 2000টা ফসফরাস। দেখো 2000টা ফসফরাস 2000টা এক্সট্রা ইলেকট্রন নিয়ে আসছে এবং এক্সট্রা ইলেকট্রন নিয়ে যখনই মনে করো যে এখানে বসে গেছে তখন এই ইলেকট্রন গুলাকে ছেড়ে দিছে, যখনই অষ্টক পূরণ করে ফেলছে সিলিকনের সাথে 4টা ইলেকট্রন শেয়ার করে, তখন সেই ইলেকট্রনটা ছেড়ে দিছে, আর ইলেকট্রনটা ছেড়ে দিয়ে সেই ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন হয়ে গেছে, তাই না? কি বুঝলা? তাহলে এবার বলো, এইবার ডোপিং করার পরে, ডোপিং এর পরে, ডোপিং এর পরে, এবার ডোপিং এর পরে এবার কয়টা ইলেকট্রন পাওয়া যাচ্ছে ফসফরাসের জন্য, ফসফরাস থেকে কয়টা ইলেকট্রন পাওয়া যাচ্ছে, তাহলে ফসফরাস এই P+ আয়ন হয়ে এইখান থেকে ফ্রি ইলেকট্রন পাওয়া যাচ্ছে, ফ্রি ইলেকট্রন পাওয়া যাচ্ছে 2000, এখান থেকে আবার 2000 ফ্রি ইলেকট্রন পাওয়া যাচ্ছে। কি কথা বুঝলা? তাহলে টোটাল চার্জ ক্যারিয়ার হিসাব করো তো, টোটাল চার্জ ক্যারিয়ার হিসাব করো, টোটাল চার্জ ক্যারিয়ার, টোটাল চার্জ এবং টোটাল চার্জ ক্যারিয়ার হিসাব করো। ঠিক আছে, টোটাল চার্জ, এটাকে কি নাম দেওয়া হয়েছে, এন টাইপ অর্ধপরিবাহী, কেন নাম দেওয়া হয়েছে এবার তুমি বুঝতে পারবা। তাহলে আসো দেখো আমরা চার্জ এবং চার্জ ক্যারিয়ার হিসাব করব। তাহলে প্রথমে আসো চার্জ ক্যারিয়ার, চার্জ বাহক হিসাব করব। তো চার্জ বাহক তো দুই ধরনের, পজিটিভ টাইপ চার্জ বাহক, নেগেটিভ টাইপ চার্জ বাহক। তাহলে চার্জ বাহকের যদি হিসাব করি, সবাই একটু বোর্ডে তাকাও, পজিটিভ টাইপ চার্জ বাহক, পজিটিভ টাইপ চার্জ বাহক হচ্ছে হোল, হোল, ঠিক আছে। এই যে হোল এর সংখ্যা কতগুলা দেখি, আসো গুনি, গুনি। হোল সংখ্যা কয়টা, দুইটা মানে 2000, ঠিক আছে, দুইটা মানে 2000, তাহলে 2000, ঠিক আছে। হোল কিন্তু আছে, অনেকে ভাবে ভাই এন টাইপ অর্ধপরিবাহী, তার কি হোল থাকবে, পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার থাকবে, আলবত থাকবে, অবশ্যই থাকবে। এটাই আমি তোমার দেখাইছি, যখন আমি ডোপিং করিই নাই তখনও কিন্তু এখানে হোল বা ফ্রি ইলেকট্রন এক্সিস্ট করতেছে, ঠিক আছে। কক্ষ তাপমাত্রার নিচে হয়তো করে না, বাট কক্ষ তাপমাত্রার উপরে বা কক্ষ তাপমাত্রায় কিন্তু অলরেডি হোল এক্সিস্ট করতেছে। কত, 2000, এই 2000 হোল 2000 ইলেকট্রন, দেখো 2000 হোল 2000 ইলেকট্রন। তাহলে পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার হোল ছিল 2000। এবার আসো নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার অর্থাৎ ইলেকট্রন, ইলেকট্রন, ইলেকট্রন TRON, ইলেকট্রন, এই ইলেকট্রন E-, এইটা কতটুকু ভালো করে খেয়াল করো। এই যে দুইটা হোল ভ্যাকান্ট, এইটা কেন আসছে, দুইটা ইলেকট্রন ফ্রি হয়ে যাওয়ার কারণে, বন্ধন ভেঙে। তাহলে দুইটা ফ্রি ইলেকট্রন মানে 2000 ফ্রি ইলেকট্রন ছিল অলরেডি। এবার আরো ফসফরাস যখন আসছে, ফসফরাস যখন আসছে তখন আরো আমি 2000 ইলেকট্রন পাচ্ছি, তাহলে 2 আর 2 টোটাল 4000, তাহলে 2 যোগ 2, ঠিক আছে, টোটাল 4000। কি কথা বুঝছো? এবার অনেকে বলতে ভাই এই যে দেখেন P+, এই P+ হতো, P+ তো পজিটিভ টাইপ,
পি প্লাস এটা তো পজিটিভ টাইপ, এটাও তো 2000 আছে। ভুল ভুল ভুল, এটা মিথ্যা কথা। এই যে পি প্লাস দ্যাট ইজ আয়ন অ্যাটম, দ্যাট ইজ নট চার্জ ক্যারিয়ার। তোমাকে গত ক্লাসে বুঝাইছিলাম যে চার্জ ক্যারিয়ার হচ্ছে মুভ করতে পারে, চার্জ ক্যারিয়ার মুভ করতে পারে। এই যে পি প্লাস এ ভাই মুভ করতে পারে না, ও তো অ্যাটম। তাহলে ওটা চার্জ বাট নট চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার হলে তাকে ফ্রি ইলেকট্রন ফ্রি হোল হইতে হবে, ফ্রি চার্জ হইতে হবে। তাহলে এই দুইটা চার্জ বাট নট চার্জ ক্যারিয়ার। এই ফসফরাস অ্যাটম দৌড়ায় সামনে যাবে না, কিন্তু এই যে ফ্রি ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রন কিন্তু পুরো ক্রিস্টালের মধ্যে দৌড়ায় বেড়াইতে পারবে। বুঝলা? তাহলে অনেকে এইটারে চার্জ ক্যারিয়ার ভাবে, খবরদার খবরদার, এটা চার্জ ক্যারিয়ার না, সে চার্জ বাট নট চার্জ ক্যারিয়ার। তাহলে এবার তুমি বলো তো চার্জ ক্যারিয়ার বেশি কোন টাইপের? এখানে চার্জ ক্যারিয়ার সমান সমান না, কোন টাইপের চার্জ ক্যারিয়ার বেশি? নেগেটিভ টাইপ, অর্থাৎ ইলেকট্রন বেশি। দেখো তাহলে নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, নেগেটিভ চার্জ ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার ইজ গ্রেটার দেন পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার। তাহলে নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার বেশি, পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ারটা কম। কোনটা বেশি? নেগেটিভ টাইপটা বেশি। এই কারণে এর নাম হচ্ছে নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী, অর্থাৎ এন টাইপ অর্ধপরিবাহী। বুঝতে পারছো? এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে আমি যদি তোমার জিজ্ঞেস করি বলো তো নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী অর্থাৎ এন টাইপ অর্ধপরিবাহীর চার্জ ক্যারিয়ার কি? জিজ্ঞেস করছি কি চার্জ ক্যারিয়ার কি, তুমি তখন বলবা ভাই এন টাইপ অর্ধপরিবাহীর দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে, হোলও থাকে ইলেকট্রনও থাকে, কিন্তু নেগেটিভ টাইপ অর্ধপরিবাহীর ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ার মানে 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 তুলনামূলক বেশি চার্জ ক্যারিয়ার থাকে কোনটা? ইলেকট্রন বা নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার। কি কথা হচ্ছে? মেজরিটি চার্জ ক্যারিয়ার মানে এন টাইপ অর্ধপরিবাহীর দুই ধরনের চার্জ ক্যারিয়ার আছে, নেগেটিভ টাইপ পজিটিভ টাইপ দুই ধরনের চার্জ ক্যারিয়ার আছে, মেজরিটি আর মাইনরিটি। তো মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা? মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন নেগেটিভ টাইপ। আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার কোনটা? পজিটিভ টাইপ অর্থাৎ হোল। এই মেজরিটি চার্জ ক্যারিয়ারের নাম অনুযায়ী, মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা তারটা অনুযায়ী এই অর্ধপরিবাহীর নাম করা হয়েছে নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, মানে নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী। বুঝছো? ক্লিয়ার? এইবার কথা হচ্ছে কি, এটা কি তড়িৎ নিরপেক্ষ নাকি তড়িৎগ্রস্ত বলো তো? কোন টাইপ চার্জ ক্যারিয়ার বেশি? নেগেটিভ টাইপ, তাহলে তড়িৎগ্রস্ত, তাই না? তাহলে তড়িৎগ্রস্ত, তাহলে এটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। কথা কি বুঝছো? না বোঝো নাই। চার্জ গ্রস্ত না, তড়িৎগ্রস্ত না, নেগেটিভ টাইপ চার্জগ্রস্ত না। ঠিক আছে? নেগেটিভ টাইপ চার্জগ্রস্ত না, তড়িৎ নিরপেক্ষ। ঠিক আছে? চার্জ ক্যারিয়ার বেশি আছে হচ্ছে নেগেটিভ টাইপ, কিন্তু সে তড়িৎ নিরপেক্ষ। চার্জ কিন্তু সমান সমান আছে। চার্জ ক্যারিয়ার না, চার্জ এটা সমান সমান আছে। কেমনে? আসো এবার আমরা চার্জের হিসাব করব। তাহলে দেখি এবার চার্জের হিসাব করি। চার্জের হিসাব, তাহলে আসো চার্জের হিসাব। পজিটিভ চার্জ, ঠিক আছে? পজিটিভ চার্জ আর এই পাশে আসো নেগেটিভ চার্জ। দেখো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সমান সমান। এ কেমনে? পজিটিভ চার্জ, দেখো পজিটিভ চার্জ হচ্ছে দুইটা, হোল। এই যে হোল হচ্ছে পজিটিভ চার্জ, হোল। তাহলে পজিটিভ চার্জ হোল কয় হাজার? 2000। ওকে। নেগেটিভ চার্জ ইলেকট্রন কয় হাজার? 2000। ইলেকট্রন কয় হাজার? 2000। এই হোলের চার্জ কি? হোলের চার্জ কি? ইলেকট্রনের চার্জের সমপরিমাণ বাট পজিটিভ। মাথায় রাখিও, এটা তো জানি আমরা নাকি? তাহলে হোল এটা আছে 2000, এই যে হোল আছে 2000, ইলেকট্রন আছে 2000 গেল। এবার আসো ফসফরাস যখন আসলো তখন ফ্রি ইলেকট্রন পাওয়া গেল আরো 2000, তাহলে 2000 ইলেকট্রনের চার্জ। তাহলে কি নেগেটিভ চার্জ বেশি হয়ে গেল না? না, নেগেটিভ চার্জ ক্যারিয়ার বেশি হয়ে গেল, বাট চার্জ সমান সমান থাকলো। কিভাবে? এই যে পি প্লাস পি প্লাস, এই যে পি প্লাস পি প্লাস, পি প্লাস পি প্লাস, তাহলে পি প্লাস আয়ন, পজিটিভ আয়ন, তাহলে পি প্লাস পজিটিভ আয়ন, সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে তার চার্জ এখন ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ চার্জ। তো এটা কয় হাজার? এটা 2000, এটা 2000। তাহলে দেখো পজিটিভ চার্জ যতটুকু নেগেটিভ চার্জ ততটুকু, তাহলে চার্জ কিন্তু সমান সমান, চার্জ কিন্তু ইকুয়াল। তাহলে চার্জ ইকুয়াল, ঠিক আছে? এই কারণে তড়িৎ নিরপেক্ষ, চার্জ ইকুয়াল অর্থাৎ তড়িৎ নিরপেক্ষ।
তড়িৎ নিরপেক্ষ। বুঝতে পারছো? তাহলে এই হিসাবগুলো মাথায় রাখবা। খুব সহজ কথা বলে দিই। ঠিক আছে? তাহলে আমরা একটা সামারি বলে দিই। দেখো, দেখো ফসফরাস আর সিলিকন ছিল। তো এখানে ধরো অনেকগুলো সিলিকন আছে। ধরো আমি ধরলাম 10 টা সিলিকন আছে। তো 10 টা সিলিকনের প্রোটন আর নিউট্রন, এই সরি প্রোটন আর ইলেকট্রন। তো 14 সিলিকনের হচ্ছে 14। তাহলে প্রত্যেকটা ধরো 10 টা সিলিকন এখানে আঁকছি আমি। তাহলে 10 টা সিলিকনের জন্য 10 গুণ 14 টা ইলেকট্রন, 10 গুণ 14 টা প্রোটন। ফসফরাসের জন্য সমান সংখ্যক ইলেকট্রন, সমান সংখ্যক প্রোটন। ইলেকট্রনগুলা ত্যাগ করছে। ইলেকট্রনগুলা ত্যাগ করে সেই ইলেকট্রনগুলা তো এই পাতের মধ্যেই আছে। ইলেকট্রনগুলা ত্যাগ করছে, সে P+ হয়ে গেছে। তাহলে ইলেকট্রন নেগেটিভ চার্জ আর P+ পজিটিভ চার্জ দুইটা মিলেমিশে তো একই চার্জ। তাহলে ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা কিন্তু সমান সমান। এই কারণে এটা হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। তাহলে এটা কিন্তু এন টাইপ। আর কেন এন টাইপ বলা হয় বোঝা গেল? সব হিসাব নিকাশ এখানে লেখা আছে। এত জিনিস কিন্তু বইতে ডিটেইলস পাবা না। এইবার আসো পি টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর গঠন ভালো করে চিনতে হবে। অনেকে ভাবে যে পি টাইপ অর্ধপরিবাহী, দেখি এবার আগের জ্ঞান দিয়ে বলো তো, পি টাইপ অর্ধপরিবাহীতে কোন ধরনের চার্জ ক্যারিয়ার থাকবে? কোন ধরনের চার্জ ক্যারিয়ার থাকবে? দুটোই থাকবে। পজিটিভ টাইপও থাকবে, নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ারও থাকবে। কিন্তু পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ারটা থাকবে বেশি। কিন্তু দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকবে, নেগেটিভ টাইপও থাকবে, পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার থাকবে। তাহলে মেজরিটি চার্জ ক্যারিয়ার হবে পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, অর্থাৎ হোল। তাহলে আসো আমরা দেখি। তাহলে দ্রুত এরকম সিলিকন এঁকে ফেলি, আবার সেই যুদ্ধ করতে হবে। ঠিক আছে, আবার সেই সিলিকন আঁকতে হবে এবার অনেকগুলো এরকম। ওকে, চলবে না? কয় লাইন আঁকছিলাম? 1 2 3 4। আগেরটা কয় লাইন আঁকছিলাম দেখি? 1 2 3 4। হ্যাঁ ঠিকই তো, হবে, চলবে। তাহলে আসো, এই যে ইলেকট্রন গুলা শেয়ার করছে। তো এটা হচ্ছে অন্তর্জাত এবং কক্ষ তাপমাত্রার নিচে। অন্তর্জাত দিয়ে কাজ চলবে না। ঠিক আছে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট সলিউশন আমি চাই না। আমি চাই তাপমাত্রা যাই হোক, কক্ষ তাপমাত্রার উপরে হোক নিচে হোক, আমার অর্ধপরিবাহী যেন কন্টিনিউয়াসলি তড়িৎ পরিবহন করে যাইতে পারে। ঠিক আছে, আমি যেন ইলেকট্রনিক যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করি এগুলো যেন কন্টিনিউয়াসলি কাজ করে যাইতে পারে। তাহলে এই কারণে আমাদের দরকার স্থায়ী সমাধান, অর্থাৎ স্থায়ী চার্জ ক্যারিয়ার আমাদের দরকার। আর স্থায়ী চার্জ ক্যারিয়ারের জন্য আমরা করব ডোপিং। এইবার করব হচ্ছে ত্রিযোজী মৌল ডোপিং। এবার আমরা ত্রিযোজী মৌল মিশাবো। ত্রিযোজী, ত্রিযোজী মৌল খুব হাতের কাছে। ত্রিযোজী মৌল অ্যালুমিনিয়াম। তাহলে এবার আমরা অ্যালুমিনিয়াম ডোপিং করব। তো আগে আসো ডোপিং এর আগে, ডোপিং এর আগে, ডোপিং এর আগে কক্ষ তাপমাত্রায়। তাহলে ওই একই কথা, ডোপিং এর আগে কক্ষ তাপমাত্রায় কিছু কিছু বন্ড ভাঙবে। তাহলে আমরা দুটো বন্ড ভেঙে দেখাই, দুটো বন্ড ভেঙে দেখাই, দুটো বন্ড ভেঙে দেখাই। এই বন্ডটা ভাঙবে, এই বন্ডটা ভাঙবে, আর এই বন্ডটা ভাঙবে। দুটো বন্ড আমরা ভেঙে দেখাই। তাহলে একটা ইলেকট্রন আছে, কিন্তু এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে। এখানে একটা, এই হাতে একটা ইলেকট্রন আছে, কিন্তু একটা ইলেকট্রন চলে গেছে। তাহলে এই যে ফ্রি হয়ে যাওয়া এই একটা ইলেকট্রন, ফ্রি হয়ে যাওয়া এই একটা ইলেকট্রন। তাহলে ডোপিং এর আগে আমরা ফ্রি ইলেকট্রন পাচ্ছি দুটো, মানে 2000, তাই তো? আর দুটো ইলেকট্রন যে ফ্রি হয়ে গেছে, দুটো হাত ফাঁকা। এই হাত ফাঁকা গুলা কিন্তু মুভ করে বেড়াবে। ঠিক আছে, এই যে হাত ফাঁকা, ফাঁকা জায়গাটা হোল, ভ্যাকান্ট, এই ভ্যাকান্ট কিন্তু একটু পরে এখানে যাবে, একটু পরে এখানে যাবে। অর্থাৎ তুমি মনে করো চোখের পলক ফেলার আগে ভ্যাকান্ট বা হোলটাকে দেখছিলে এখানে, চোখ বন্ধ করছো, চোখের পলক আবার তুমি চোখ মেলছো, ঠিক আছে, চোখের পলক ফেলার পরে তুমি দেখতেছো এই ভ্যাকান্ট চলে গেছে এইখানে, তাই না? তাহলে ভ্যাকান্ট মুভ করে ওখানে চলে গেল না?
আসলে ভ্যাকান্ট মুভ করা মানে কি ইলেকট্রন আসছে, ইলেকট্রন জায়গা চেঞ্জ করছে, করতে করতে হোলটা আসলে ভ্যাকান্টটা এখান থেকে মুভ করে ওখানে চলে গেছে। তাহলে ফ্রি ইলেকট্রন 2000, ঠিক একইভাবে ফ্রি হোল বা ভ্যাকান্ট এটাও কিন্তু 2000 এই হচ্ছে অবস্থা ডোপিং এর আগে। এইবার আসো ডোপিং করব। তাহলে এবার এই সিলিকনের মধ্যে, সিলিকন ক্রিস্টালের মধ্যে ডোপিং করব। কি ডোপিং করব? অ্যালুমিনিয়াম। কি ডোপিং করব? অ্যালুমিনিয়াম। তাহলে এইখানকার এই যে সিলিকনটা, এই সিলিকনটাকে সরাই দিলাম, ঠিক আছে? এইখানকার এই যে সিলিকনটা, এই সিলিকনটাকে সরাই দিলাম। তাহলে সিলিকনের জায়গায় ডোপিং করব অ্যালুমিনিয়াম, নিয়ে আসলাম এই যে অ্যালুমিনিয়াম, এইখানে এই যে অ্যালুমিনিয়াম নিয়ে আসলাম। এবার অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে 3টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন সে শেয়ার করে নিল, এই যে 3টা ইলেকট্রন শেয়ার করে নিল, বাট এই হাতটা ফাঁকা হয়ে পড়ে থাকলো। 3টা ইলেকট্রন, এই যে অ্যালুমিনিয়াম, সেই অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন, 1টা 2টা 3টা ইলেকট্রন সে শেয়ার করে নিল, এই যে 3টা ইলেকট্রন শেয়ার করে নিল, আর এই যে হাতটা, এই হাতটা ফাঁকা হয়ে পড়ে থাকলো, এই হাতটা এই যে ফাঁকা হয়ে পড়ে থাকলো। তাহলে এবার দেখো এই যে ভ্যাকান্ট, দেখো এই যে ভ্যাকান্ট, এই যে ভ্যাকান্ট, হাত ফাঁকা হয়ে পড়ে আছে। কি কথা বুঝছো? হাত ফাঁকা হয়ে পড়ে আছে। এইবার খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে ডোপিং এর পরের হিসাব নিকাশ। এবার ডোপিং এর পরে, ডোপিং তো করলাম, এবার ডোপিং এর পরে কি হইল? ডোপিং এর পরে এক্সট্রা কি আসলো? ডোপিং এর পরে আরো কয়েকটা চার্জ ক্যারিয়ার আসলো। কোন চার্জ ক্যারিয়ার দেখি খুঁজি তো। এর তো হাত ফাঁকা, তাই না? এর তো হাত ফাঁকা। তো অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে একটু ইলেকট্রন দেখো তো, ইলেকট্রন শেয়ার করার পরে লাস্ট কক্ষপথে ইলেকট্রন দেখো কয়টা? 7টা। এইবার বাস যাচ্ছে 7 জন যাত্রী নিয়ে, একটা সিট ফাঁকা, একটা সিট ফাঁকা, 8টা সিট আছে বাসে, সিট একটা ফাঁকা, 7 জন যাত্রী নিয়ে যাচ্ছে, একটা সিট ফাঁকা আছে। এবার মনে করো লোকজন ধরো যে যাবে না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পারলে ওরেও এবার তুলে নিবে। কেন তুলে নিবে? কারণ বাসকে ব্যালেন্স হইতে হবে, সুস্থিত অবস্থা অর্জন হইতে হবে। এই কারণে ওই একটা ইলেকট্রনকে রাস্তা থেকে তুলে নিবে, ঠিক আছে? মানে একটা লোককে রাস্তা থেকে তুলে নিয়ে বাসের সিটে বসায় বলবে না তোমার যাইতে হবে, ঢাকা যাইতে হবে, কারণ বাস এখন 8টা নিয়ে যাবে, 8 জন যাত্রী নিয়ে যাবে। তো এরও সেই অবস্থা হয়েছে আর কি। অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে 1 2 3 4 5 6 7 আছে, আর একটা ইলেকট্রন আসলে কত সুন্দর ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে? আর একটা ইলেকট্রন আসলে কত সুন্দর ব্যালেন্স হয়ে যায়। তাহলে এই যে ব্যালেন্স করতে হবে, কি কথা কি বোঝা গেছে? আর একটা ইলেকট্রন এসে ব্যালেন্স করতে হবে। তাহলে এইবার ধরো কিভাবে ওখানে একটা ইলেকট্রন আসবে। এই যে সিলিকন, এই সিলিকনের যে বন্ড স্ট্রাকচার আমি বলছিলাম কোভালেন্ট বন্ড, এটা খুবই দুর্বল বন্ড। তাহলে দুর্বল বন্ড ভেঙে যাবে, এই দুর্বল বন্ড কন্টিনিউয়াসলি ভাঙতে থাকবে, ঘুরতে থাকবে, ভাঙতে থাকবে, ঘুরতে থাকবে। তাহলে ধরো আশেপাশের কোন সিলিকন, আশেপাশের কোন সিলিকন, সেই সিলিকন ধরো এখানকার, এখানে একটা সিলিকন আছে, এই যে সিলিকন, এই যে সিলিকন, এই সিলিকনের সাথে এই সিলিকনের সাথে এই সিলিকনের যে বন্ড আছে, এই বন্ডে যে ইলেকট্রন শেয়ার হচ্ছে, এই যে ইলেকট্রন শেয়ার হচ্ছে, এই ইলেকট্রন ভালো করে বুঝিও, এই ইলেকট্রন তখন এখানে চলে আসবে, এই ইলেকট্রন তখন এখানে চলে আসবে, ঠিক আছে? এই ইলেকট্রন তখন এখানে চলে আসলো। ইলেকট্রন যদি, এই ইলেকট্রনটা যদি এখানে এসে বসে যায়, অষ্টক পূর্ণ হয়ে গেল কিন্তু। দেখো ইলেকট্রন এসে এখানে বসে গেল, অষ্টক পূর্ণ হয়ে গেল। তাহলে অষ্টক পূর্ণ হয়ে গেলে ভ্যাকান্টটা কোথায় চলে গেল? এই ইলেকট্রনটা যে ওখানে এসে বসে গেল, তাহলে এই ফাঁকা চেয়ারটা দেখো, ইলেকট্রন এখানকার ইলেকট্রন এখানে গিয়ে বসে গেল, তাহলে এই ফাঁকা চেয়ারটা এখানে চলে গেল না? ফাঁকাটা এখানে তৈরি হলো না? ভ্যাকান্টটা শূন্য স্থানটা এখানে তৈরি হলো না? তাহলে এখানকার ইলেকট্রন এখানে আসার কারণে, এখানে এখানকার ইলেকট্রনটা এখানে চলে আসার কারণে এইখানে হাতটা হয়ে গেল ফাঁকা। তাহলে দেখো ভ্যাকান্ট কিন্তু ওখানে চলে গেছে, হোল কিন্তু মুভ করে এখানে চলে গেছে, এই যে ফ্রি হোল, ঠিক আছে? এটা ফ্রি হোল, ফ্রি হোল, ফ্রি চার্জ ক্যারিয়ার। কি ক্লিয়ার? তাহলে এবার বলো অ্যালুমিনিয়ামের এই লাস্ট কক্ষপথে অষ্টক পূর্ণ হয়ে গেছে না? এবার কথা হচ্ছে এই অ্যালুমিনিয়াম তো এই ইলেকট্রনটাকে এক্সট্রা গ্রহণ করে নিছে, নিয়েই তো অষ্টক পূরণ করছে। এই ইলেকট্রনটা তো অ্যালুমিনিয়ামের সম্পত্তি ছিল না, সে এক্সট্রা গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে সে কিন্তু আর অ্যালুমিনিয়াম নেই, সে এখন গোল্লা হয়ে গেছে। এই যে গোল্লা মানে আয়ন হয়ে গেছে। কেমন? অ্যালুমিনিয়াম মাইনাস, অ্যালুমিনিয়াম মাইনাস আয়ন হয়ে গেছে, ইলেকট্রন গ্রহণ করছে, সে আয়ন হয়ে গেছে, ঠিক আছে? ঠিক অনুরূপ ভাবে আসো এই অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন। তাহলে 8টা ইলেকট্রন এই এ চাচ্ছে, অ্যালুমিনিয়াম চাচ্ছে সুস্থিত অবস্থা অর্জন করতে। তো সুস্থিত অবস্থা অর্জন করার জন্য সে কি করবে? এইবার এই যে এখান থেকে ইলেকট্রনটাকে এখানে নিয়ে আসবে, অর্থাৎ এই ইলেকট্রনটা এসে এখানে বসে যাবে। ইলেকট্রনটা যদি এইখানে গিয়ে ফাঁকা স্থানে গিয়ে বসে যায়,
তখন কিন্তু এই জায়গায় হাত ফাঁকা হয়ে যাবে, এই জায়গার হাতটা ফাঁকা হয়ে যাবে, এই জায়গার হাতটা এই যে ফাঁকা হয়ে যাবে। তাহলে এই জায়গার হাতটা যদি ফাঁকা হয়ে যায়, তাকাও, এই জায়গার হাতটা যদি ফাঁকা হয়ে যায়, তাহলে এই যে এখানকার ভ্যাকান্টটা এখানে চলে গেছে না, এখানকার ভ্যাকান্টটা এখানে চলে গেছে না, এইটাকে আমি একটু আলাদা কালি দিয়ে মার্ক করে রাখি, ভ্যাকান্ট গুলাকে এই যে সবুজ কালি দিয়ে মার্ক করে রাখি, এই যে ভ্যাকান্ট বা ফাঁকা মুভ করে এখানে চলে গেছে না, তাহলে এরা তখন এই যে ফ্রি হোল, ফ্রি হোল, এইটা তখন ফ্রি হোল, ফ্রি হোল চার্জ ক্যারিয়ার হিসাবে থাকবে। তাহলে এই যে অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়াম এখন আর অ্যালুমিনিয়াম নেই, এই অ্যালুমিনিয়াম ইলেকট্রনটা গ্রহণ করে অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হয়ে গেছে। তাহলে এবার আসো ডোপিং এর পরে, তাহলে ডোপিং এর পরে দেখো তো কয়টা চার্জ ক্যারিয়ার ভেসে থাকতে দেখতেছি আমরা, ভেসে বেড়াতে দেখতেছি, কয়টা ফাঁকা চেয়ার, একটা দুইটা, দুইটা হোল। তাহলে ডোপিং এর পরে ফ্রি হোল, ডোপিং এর পরে ফ্রি হোল পাওয়া যাচ্ছে, হোল পাওয়া যাচ্ছে দুইটা মানে 2000। কথা বোঝা গেল? ঠিক আছে, এবার তুমি আবার বলো না ভাই এই যে দুটো অ্যালুমিনিয়াম মাইনাস আয়নও পাওয়া যাচ্ছে, হ্যাঁ এরা চার্জ বাট এ চার্জ ক্যারিয়ার না, কারণ এই অ্যালুমিনিয়াম আয়ন এল মাইনাস এটা মুভ করতে পারে না, এটা মুভ করতে পারবে না, সে মুভ করতে পারবে না, সুতরাং সে চার্জ ক্যারিয়ার হবে না। তাহলে আসো আমরা চার্জ ক্যারিয়ার চার্জের হিসাব করি, অলরেডি চার্জ ক্যারিয়ারের হিসাব হয়ে গেছে। তাহলে টোটাল চার্জ ক্যারিয়ার যদি আমরা হিসাব করি, তাহলে দেখো ফ্রি হোল আছে 2000 2000 2000 2000, তাহলে 2000 2000 4000, আর ইলেকট্রন ফ্রি ইলেকট্রন আছে 2000। তাহলে আসো আমরা এখানে একটু চার্জ ক্যারিয়ারের হিসাবটা লিখে ফেলি দ্রুত। চার্জ বাহক মানে চার্জ ক্যারিয়ার, ঠিক আছে। তো চার্জ ক্যারিয়ার পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার হোল, হোল আছে কয় হাজার, 2 যোগ 2 4000, 2 যোগ 2 4000। আর নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার অর্থাৎ ইলেকট্রন, ইলেকট্রন এটা আছে কয় হাজার, এটা আছে 2000। তাহলে অতএব, অতএব পজিটিভ চার্জ ক্যারিয়ার নেগেটিভ চার্জ ক্যারিয়ার থেকে বেশি, ঠিক আছে। এই যে নেগেটিভ চার্জ ক্যারিয়ার ইজ গ্রেটার দেন নাম্বার অফ নেগেটিভ চার্জ ক্যারিয়ার, এটা নাম্বার অফ আর কি, নাম্বার অফ নেগেটিভ চার্জ, নাম্বার অফ এই ক্ষেত্রে নাম্বার অফ পজিটিভ চার্জ ক্যারিয়ার, নাম্বার অফ পজিটিভ চার্জ ক্যারিয়ার ইজ গ্রেটার দেন নাম্বার অফ নেগেটিভ চার্জ ক্যারিয়ার, নেগেটিভ চার্জ ক্যারিয়ার, নাম্বার অফ পজিটিভ চার্জ ক্যারিয়ার, আর আগেরটা ছিল নাম্বার অফ নেগেটিভ চার্জ ক্যারিয়ার ইজ গ্রেটার দেন নাম্বার অফ পজিটিভ চার্জ ক্যারিয়ার। তাহলে এবার কোন চার্জ ক্যারিয়ার বেশি, দুই ধরনের চার্জ ক্যারিয়ার কিন্তু আছে, হোল অর্থাৎ পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার এটাও আছে, ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ চার্জ ক্যারিয়ার এইটাও আছে, কিন্তু কোনটা তুলনামূলক বেশি আছে, বেশি আছে কোনটা, তো বেশি আছে হচ্ছে পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, এই কারণে এটা পি টাইপ অর্ধপরিবাহী, পজিটিভ টাইপ দ্যাট ইজ পি টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, এটা তো চার্জ বাহক। এবার আসো চার্জের হিসাব করব, চার্জের হিসাব, চার্জের হিসাব দেখি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, চার্জের হিসাবে কোনটা কি, ঠিক আছে। এবার চার্জের হিসাব করব, তাহলে পজিটিভ চার্জ আর এইখানে নেগেটিভ চার্জ, তাহলে আসো আমরা গুনি, ফ্রি ইলেকট্রন 1 2, ফ্রি ইলেকট্রন আর নেই, ফ্রি ইলেকট্রন 1 2 দুইটা, তাহলে নেগেটিভ চার্জ অর্থাৎ ফ্রি ইলেকট্রন 2000, ওকে। আর ফ্রি হোল এই যে দুটো, এই দেখো এই একটা দুটো, দুটো আবার এই যে দুটো, তাহলে দুটো দুটো চারটা, তাহলে ফ্রি হোল এটা হচ্ছে 4000, এটা 4000, ঠিক আছে। 2 যোগ 2 2 যোগ 2 1000, তাহলে এটা তো বেশি নাকি, পজিটিভ চার্জ বেশি আর নেগেটিভ চার্জ কি কম, না, তুমি নেগেটিভ চার্জ আরেকটা বাদ দিয়ে ফেলছো, তো নেগেটিভ চার্জ আরো একটা আছে, কোনটা, কোন নেগেটিভ চার্জ, এই যে অ্যালুমিনিয়াম আয়ন, এটা চার্জ বাট নট চার্জ ক্যারিয়ার, এল মাইনাস আয়ন এটাও তো আছে 2000, এটাও আছে 2000, তাহলে দেখো সমান সমান, তাহলে চার্জ ইকুয়াল, চার্জ ইকুয়াল, তাহলে তড়িৎ নিরপেক্ষ, তড়িৎ নিরপেক্ষ
বইয়ের অনেক কথাবার্তা, ধরো মিসিং কথাবার্তা আমি কিন্তু বলে দিলাম। তাহলে পি টাইপ বলো আর এন টাইপ বলো, দুটোই কিন্তু তড়িৎ নিরপেক্ষ। পি টাইপ বলো আর এন টাইপ বলো, দুটোই কিন্তু তড়িৎ নিরপেক্ষ। এটার নাম কেন পি টাইপ? কারণ এর মেজরিটি চার্জ ক্যারিয়ার পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, দ্যাট ইজ হোল। আর আগে এন টাইপ কেন ছিল? কারণ সেক্ষেত্রে নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, এটাই হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার। ইলেকট্রন হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার, এই কারণে সে ছিল নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপ আর এন টাইপ, এটার নামকরণ আসলে কিসের উপর ভিত্তি করে? মেজরিটি চার্জ ক্যারিয়ারের উপর ভিত্তি করে। দুই ধরনের চার্জ ক্যারিয়ার কিন্তু পি টাইপেও থাকবে, এন টাইপেও থাকবে, কিন্তু মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা তার উপর ভিত্তি করে পি টাইপ আর এন টাইপের নামকরণ। ওকে, ডান। তাহলে একেবারে ভেঙে চুরে জিনিসগুলো দেখালাম। এইবার শোনো, আমাদের পি টাইপ আর এন টাইপ এই দুটোকে একত্রিত করব, ভালো করে বোঝো। আমরা একটা সিলিকনের ধরো একটা খণ্ড নিব, সিলিকনের একটা পাত নিব, নিয়ে অর্ধেক অংশে পি টাইপের ডোপিং করব, অর্ধেক অংশে এন টাইপের ডোপিং করব, দিয়ে পাশাপাশি আমরা লাগাই দিব। ঠিক আছে, এইখান থেকে আমাদের তড়িৎ পরিবহন দরকার, এইটারই বলা হবে পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োড। তো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে এই যে নেক্সট ক্লাসে আসলে পিএন জাংশন ডায়োড, আমরা পি টাইপ আর এন টাইপ তো আলাদা করে বানাই ফেলছি, এবার নেক্সট ক্লাসে আমরা এই পিএন জাংশন নিয়ে আলোচনা করব। তাহলে এবার ধরো তোমাদের তো কমেন্ট অনেকক্ষণ পড়তে পারি নাই, বলো। ভাইয়া একজন একটা কি প্রশ্ন করছো, দেখি তোমার কমেন্টটা। ভাইয়া, আমার দীর্ঘদিনের একটা প্রবলেম, ইলেকট্রন তো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে প্রবাহিত হয়, তাহলে ব্যাটারি এর নেগেটিভ টার্মিনাল থেকে কি ইলেকট্রন বের হয়? ব্যাটারি এর পজিটিভ নেগেটিভ ইন কপার ওয়্যার দিয়ে যুক্ত করলে ইলেকট্রন প্রবাহিত হয়, এটা কোনটা? ব্যাটারি এর নেগেটিভ টার্মিনাল থেকে যেটা বেরোয় সেটা। শোনো, ইলেকট্রন অলরেডি কপার তারে এক্সিস্ট করে, ঠিক আছে, কপারের তারে এক্সিস্ট করে। ব্যাটারি কানেক্ট করে সুইচটা অন করলে কি করবে? ওই যে ইলেকট্রন গুলা যেগুলো অলরেডি পরিবাহিতে এক্সিস্ট করতেছে, ফ্রি ইলেকট্রন, ওইগুলা জাস্ট মুভ করা শুরু করবে। ব্যাটারি কোনোদিন ইলেকট্রন সৃষ্টি করে না। ব্যাটারির কাজ ইলেকট্রনকে সৃষ্টি করা না, ব্যাটারির কাজ হচ্ছে দুই প্রান্তে একটা বিভব পার্থক্য ক্রিয়েট করে, একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে ইলেকট্রনকে তাড়িত করা, মানে ব্যাটারি ইলেকট্রনকে ঘুরায়। ব্যাটারি ইলেকট্রনকে ঘুরায়, ব্যাটারি ইলেকট্রনকে সৃষ্টি করে না। আমি যখন ব্যাটারি সংযুক্ত করব তখন ইলেকট্রনগুলা একটা ব্যাটারি সংযুক্ত করে সুইচ অন করে দিব, তখন একটা বর্তনী কমপ্লিট হবে। এবার ইলেকট্রনগুলা এই বর্তনীর মধ্য দিয়ে ঘুরে ঘুরে আসে, তো ইলেকট্রনগুলা কিন্তু ব্যাটারির মধ্য দিয়েও মুভ করে, ব্যাটারির মধ্য দিয়েও কিন্তু ইলেকট্রন মুভ করে। তো ব্যাটারির এই যে নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন সৃষ্টি হয়ে বের হয়ে আসে ব্যাপারটা না, ওই একই ইলেকট্রনই ঘুরে আসতেছে, এটাই আর কি। কথা বুঝছো? 2K হওয়া কি ফিক্সড নাকি জাস্ট এক্সাম্পল? জাস্ট এক্সাম্পল, ওখানে যদি মানে জাস্ট উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে, ওখানে যদি তুমি 2 লক্ষ ধরো 2000 এর জায়গায় কোনো ব্যাপার না, ঠিক আছে, দুটো ধরো তাও কোনো ব্যাপার না, তোমার জাস্ট বুঝতে হবে আর কি। কি কথা বুঝছো? দাদা, ডোপিং এর পরের চার্জ চার্জ আর টোটাল চার্জ তো সেম হওয়ার কথা। হ্যাঁ, অবশ্যই, ডোপিং এর আগেও চার্জ যা, ডোপিং এর পরেও চার্জ সমান সমান, ঠিক আছে, চার্জের ক্ষেত্রে নিউট্রাল। তাহলে পি টাইপও আর এন টাইপ যেটাই হোক না কেন, চার্জের ক্ষেত্রে দুটোই নিউট্রাল। দাদা, নিউক্লিয়ার ফিজিক্সের প্র্যাকটিস শিট দিবেন না? নিউক্লিয়ার ফিজিক্সের প্র্যাকটিস শিট দেয় নাই আসলে। আমি তো শোনো, প্র্যাকটিস শিটের কাজগুলো তো আমি করি না, এগুলোর তো আসলে সময় পাই না, এগুলো হচ্ছে ইমন করে, ঠিক আছে, ইমন করে বা আমাদের ঢাকার যে টিম আছে, এসিএস অফিসের টিম, ওইটা করে। হ্যাঁ। দাদা, কোন টাইপের কন্ডাক্টর কখন ব্যবহার করব আর কোনটা ব্যবহার করা ভালো? কোন টাইপের কন্ডাক্টর কখন ব্যবহার করব, এটা তো বিভিন্ন, ধরো যে এটা আমি কিভাবে আসলে উত্তর দিব যে কোন টাইপের কন্ডাক্টর কখন ব্যবহার করব? মানে পি টাইপ আর এন টাইপের মধ্যে বলতেছো? পি টাইপ আর এন টাইপ দুটো মানে আলাদা করে আমি ব্যবহার করব না, যে শুধু পি টাইপ ব্যবহার করলাম, শুধু এন টাইপ ব্যবহার করলাম, ঠিক আছে, তা কিন্তু না। পি টাইপ আর এন টাইপ দুইটা একসাথেই আমরা নিব। আমরা তো আসলে পিএন জাংশন ডায়োড তৈরি করব, আমরা ডায়োড ব্যবহার করব। আমরা পি 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 টাইপ আর এন টাইপ, এই যে দুই ধরনের অর্ধপরিবাহী, এই দুই ধরনের অর্ধপরিবাহী দিয়ে আমরা পিএন জাংশন ডায়োড, অথবা মনে করো যে পিএন জাংশন ডায়োড মানে তো দুই টার্মিনাল, এই কারণে ডায়োড। আমরা মনে করো যে ট্রায়োডও তৈরি করবো, ট্রায়োড মানে আসলে ট্রানজিস্টর, তিনটা টার্মিনাল থাকবে, ঠিক আছে, ট্রায়োড বলে ফেললাম আর কি। হ্যাঁ, ট্রানজিস্টর।
ও আচ্ছা, প্র্যাকটিস শিট আর্কাইভে আছে। আচ্ছা, যে বলছো যে প্র্যাকটিস শিট দেয় না, প্র্যাকটিস শিট আর্কাইভে নাকি আছে, একটু চেক কর। আজকের জন্য কি ক্লাস শেষ? হ্যাঁ, আজকের জন্য ক্লাস শেষ। আজকের জন্য ক্লাস শেষ। আমরা নেক্সট দিন পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী বানাই অর্ধপরিবাহী দিয়ে জাংশন ডায়োড বানাই ফেলবো। পি টাইপ এন টাইপ জাংশন ডায়োড বানাই ফেলবো। তাহলে সবাইকে শুভেচ্ছা, টাটা।